আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করতে যাচ্ছি আজকের ইংরেজি ক্লাস। তো আজকে ক্লাসে যারা আছো 2025 সনের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আমাদের আজকের ক্লাসটা মূলত হবে আমরা যারা এই যে আগামী কয় মাস পরে তোমাদের আজকে হচ্ছে ফেব্রুয়ারির শেষ পর্যায়ে, তাই না? তোমাদের এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে? তোমার নিশ্চয়ই রুটিন পেয়ে গিয়েছো। সাদে ইসলাম সালাম দিয়েছো, নীলা ইসলাম সালাম দিয়েছো, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ক্লাসে যুক্ত হচ্ছে, অনেকেই যুক্ত হচ্ছে। তো আমরা ক্লাসের শুরুতে যেটা বলতেছিলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে কমেন্টে জানাও। রুটিন নিশ্চয়ই পেয়ে গিয়েছো নাকি? এবং সাউন্ড ক্লিয়ার কিনা, স্পষ্ট কিনা এটাও জানাবে তোমরা, কোনো সমস্যা হচ্ছে কিনা সাউন্ডে। তো আমরা আমার মনে হয় আমাদের এইচএসসি পরীক্ষার রুটিন দেওয়া হয়ে গিয়েছে। এবং নীলা ইসলাম, ধন্যবাদ তোমাকে, তুমি কমেন্টে জানিয়েছো যে এইচএসসি পরীক্ষা 26 জুন থেকে শুরু হতে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি মার্চ, এপ্রিল, মে, জুন, আরও প্রায় 4 মাসের একটু কম সময় বলা যায়, 4 মাস বলা যায়, আরও 4 মাস সময় আছে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার জন্য। তো এইচএসসি পরীক্ষা হবে আরও 1 থেকে 1.5 মাস। এরপরে গিয়ে হচ্ছে তোমাদের রেজাল্ট হবে, এবং রেজাল্ট হওয়ারও হয়তো 1.5 থেকে 2 মাস পরে গিয়ে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে, তাই না? তো কি মনে হচ্ছে অনেক বেশি সময় নাকি? এই যে এইচএসসি পরীক্ষার 4 মাস, তারপর হচ্ছে গিয়ে আবার কি তোমাদের পরীক্ষা চলাকালীন 1.5 মাস, তারপরে গিয়ে তোমাদের পরবর্তীতে রেজাল্ট হবে, তারপরে গিয়ে হচ্ছে আরও 2 মাস পরে পরীক্ষা। তো মনে হচ্ছে যে অনেক বেশি সময় নাকি? কার কার মনে হচ্ছে অনেক বেশি সময়? একটু কমেন্টে জানাও তো যে এখনও আমাদের যে অ্যাডমিশনের যে বিষয়টা, সেটা মনে হচ্ছে যে অনেক দেরি। কার কার মনে হচ্ছে একটু কমেন্টে জানাও দেখি। আমি একটু আমার অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে যে আসলে দিনকে দিন আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা, নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত হবে যে দিনকে দিন প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই না? প্রতিযোগিতা যেহেতু বেড়ে যাচ্ছে, তো এই জন্য আমাদের আসলে প্রতিযোগিতার কৌশল এবং পরিশ্রম এখানেও কিন্তু আসলে কী করা নিয়ে আসা উচিত, অ্যাডভান্সমেন্ট নিয়ে আসা উচিত, তাই না? তো এই জন্যই আজকে যারা ক্লাস করছো, তো আমি আশা করি আজকের ক্লাসটায় অন্তত তোমরা এক ধাপে এগিয়ে যাবে ইনশাল্লাহ। আর সেটা কোন দিকে এগিয়ে যাবে? তোমাদের আজকে ক্লাস যেহেতু ইংরেজি বিষয় নিয়ে, তো আমরা যারা সাধারণত মানবিক বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে আমরা প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকব, তাদের জন্য আসলে 3টা সাবজেক্টের মধ্যে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, 3টা সাবজেক্টের মধ্যে আসলে যেটা কি বলা যায় মানে একটা খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে কি ইংরেজি, তাই না? তো এই ইংরেজিটাতে তোমরা যারা এগিয়ে থাকতে পারবে, আমি আশা করি এবং বিশ্বাস করি তোমরা আসলে এই রেইসে, এই যুদ্ধে, ভর্তি যুদ্ধে আসলে তোমরা অনেক দূরে গিয়ে থাকতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর যারা দুঃখজনকভাবে এই জায়গাটাতে পিছিয়ে থাকবে, তারা কিন্তু হচ্ছে একটু স্ট্রাগল করতে হবে, বেশ ভালোই স্ট্রাগল করতে হবে। তো এই জন্য তোমাদের এই জার্নির শুরুতে আমি তোমাদেরকে আজকে বেশ কিছু সাজেশনস দিব, বেশ কিছু অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে এই আমার অভিজ্ঞতা থেকে আমি যে অ্যাডভাইসগুলো দিব, সাজেশনগুলো দিব, এই সাজেশনগুলো যারা হচ্ছে ফলো করতে পারবে, আমি আশা করি তোমরা তোমাদের যখন ভর্তি পরীক্ষার রেগুলার প্রিপারেশন যখন শুরু হবে গিয়ে ওই তোমাদের এইচএসসি পরীক্ষার পরে, আশা করি তখন তোমরা বুঝতে পারবে যে আসলেই তোমরা এগিয়ে আছো। এবং আজকে আমরা যারা ক্লাস করছি, তারা এই ক্লাসের বিনিময়ে যদি কিছুটা এগিয়ে থাকতে পারি, সেটাই হচ্ছে আমাদের আসলে কি সফলতা, তাই না? তো আজকের ক্লাসের টপিকটা কি দেখো, আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এইচএসসি টেক্সট বুক, ইংলিশ এইচএসসি টেক্সট বুক। আচ্ছা, তো প্রি অ্যাডমিশনের এই ক্লাসে এইচএসসি টেক্সট বুকের উপরে ক্লাসের কি আসলে দরকার আছে কিনা, কি মনে হয় তোমাদের? ঠিক আছে, তোমাদের ধারণা একটু জানাবে। মনি আক্তার বলেছো কি যে সাস্টের জন্য কোনো নিলেন না, মানে হচ্ছে কোনো ক্লাস নিলাম না, এরকম মনে হয় বুঝতে চেয়েছো। অন্যান্য সব ভার্সিটির জন্যই হবে ইনশাল্লাহ, আমি না নিলেও অন্য কোনো টিচার নিবে। ফোকাস আসলে কোনো জায়গায় গ্যাপ রাখতে চাইবে না, আমি বিশ্বাস করি। আচ্ছা, তো তোমাদেরকে আমি যেই কোশ্চেনটা করেছিলাম যে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে
ইংরেজি অংশে টেক্সট বুকের গুরুত্ব আসলে কতটুকু? তোমাদের কার কি ধারণা? তোমাদের ধারণাগুলো একটু শেয়ার করো, ঠিক আছে? এবং তোমরা যারা ক্লাস করছো, ক্লাসের শুরুতে তোমাদের আমার মনে হয় যে হচ্ছে ক্লাসটা তোমাদের সহপাঠী যারা আছে, বন্ধু-বান্ধব যারা আছে তাদের জন্য শেয়ার করে দিতে পারো, যাতে অন্যরাও ক্লাসটা করার সুযোগ পায়, ঠিক আছে? যেহেতু ক্লাসটা আসলে ওপেন প্ল্যাটফর্মে হচ্ছে। তো দেখো, এইচএসসি টেক্সট বুকের তোমরা কমেন্ট করেছো বেশ কয়েকজন যে হ্যাঁ দরকার আছে। কমেন্ট করেছো বুশরা, কমেন্ট করেছো সাবিকুন নাহার, মাহফুজুর রহমান কমেন্ট করেছো নীলা ইসলাম কমেন্ট করেছো। ধন্যবাদ তোমাদেরকে। তো আমরা আজকে ক্লাসটা মূলত নেব ইংরেজি টেক্সট বুক অংশের উপরে, ঠিক আছে? তো আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মূলত এই টেক্সট বুকটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, এবং এই টেক্সট বুকটা কীভাবে পড়তে হবে, এবং এই পর্যায়ে আসলে আমার এইচএসসি পরীক্ষার আগে, এখনও যেহেতু এইচএসসি পরীক্ষা হয় নাই, তো নিঃসন্দেহে তো এইচএসসি পরীক্ষা যেহেতু হয় নাই, আমার সামনের টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষা, তাই না? তো ওইটাকে সামনে রেখে, এই পর্যায়ে ওইটাকে সামনে রেখে প্লাস অ্যাডমিশনের কথা চিন্তার মাথায় রেখে আমি আসলে কীভাবে টেক্সট বুকের উপরে প্রিপারেশনটা নিলে আমার মূল ভর্তি পরীক্ষায় গিয়ে এই অংশটায় আমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমরা প্রথমেই যেটা বোঝার চেষ্টা করবো সেটা হচ্ছে টেক্সট বুকের গুরুত্বটা আসলে কতটুকু, ঠিক আছে? আমাদের ভর্তি পরীক্ষাগুলোতে টেক্সট বুকের গুরুত্ব কতটুকু, সেই ক্ষেত্রে আমরা আগেই বলে নিচ্ছি, আমরা যারা মূলত আমাদের তো বাংলাদেশে আসলে 3টা বিভাগ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে, তাই না? সায়েন্স, তারপর হচ্ছে হিউম্যানিটিস, তারপর হচ্ছে কি কমার্স থেকে, তাই না? তো এর মধ্যে তোমরা যারা বিশেষ করে হিউম্যানিটিস মানে মানবিক থেকে, তোমাদের জন্য টেক্সটের গুরুত্ব আসলে অপরিসীম, অনেক বেশি গুরুত্ব, এটা একটু পরেই তোমরা বুঝতে পারবা। তারপর যারা সায়েন্সের আছো তাদের জন্য হচ্ছে গুরুত্ব আছে, তবে হিউম্যানিটিস থেকে একটু কম। সায়েন্সে যারা আছো তারা ঢাবি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে যারা ইংরেজি অংশে পরীক্ষা দিবে তারা দেখবে যে টেক্সট থেকে অ্যাভেলেবল কোশ্চেন থাকে, ঠিক আছে? আর যারা কমার্সে আছো তাদের ক্ষেত্রে টেক্সটের ঢাবিতে তেমন গুরুত্ব নাই, অন্যান্য ইউনিভার্সিটিতে আসে, তাও হিউম্যানিটিস থেকে কম আসে। তার মানে আমার কথা হয়তো বুঝতে পেরেছো, যারা তোমরা হিউম্যানিটিস থেকে আছো মানে আর্টস থেকে যারা আছো তাদের জন্য আসলে টেক্সট পড়তেই হবে, কোনো উপায় নেই, টেক্সটটা খুবই ভালোভাবে পড়তে হবে। তোমরা আসলে এখানে আমি দেখতে পাচ্ছি এখন 100+ তোমরা ক্লাস করছো, তোমরা একটু জানাতে পারো যে এখানে হিউম্যানিটিস থেকে কে আছো? আচ্ছা, ইলিয়াস হোসাইন সালাম দিয়েছো, কেমন আছেন আপনি? আমাকে চিনতে পারছেন কিনা আসলে আমি এখান থেকে স্ক্রিন থেকে আমি দেখতে পাচ্ছি না তুমি কি সেই ইলিয়াস কিনা, ঠিক আছে? আমাদের বাংলার টিচার কিনা, ঠিক আছে? আমি আসলে দেখতে পাচ্ছি না এখান থেকে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা দেখবো সেটা হচ্ছে ঢাবিতে বিগত বছরগুলোতে এমসিকিউ অংশে টেক্সট থেকে কি পরিমাণ কোশ্চেন ছিল, কেমন প্রশ্ন ছিল, ঠিক আছে? সেটা আমরা অ্যাট এ গ্লান্স একটু দেখে আসি, ঠিক আছে? তোমাদের আমি কিছু কোশ্চেন্স দেখাবো যে ঢাবিতে এমসিকিউ, আমরা জানি যে ঢাবিতে কিন্তু কোশ্চেন 2টা প্যাটার্নে হয়, তাই না? এমসিকিউর পাশাপাশি আবার কি হয়, রিটেনে হয়। এই রিটেনটা কিন্তু এখন শুধুমাত্র ঢাবিতে না, তোমরা জানো হয়তোবা, যারা সচেতন তোমরা জানো যে এবছর থেকে জগন্নাথ ইউনিভার্সিটি আবার একক পরীক্ষায় ফিরে গেছে, এবং জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আবার কি শুরু করেছে, রিটেন শুরু করেছে। কাজেই জগন্নাথে রিটেন আছে, এবং আমাদের ধারণা আস্তে আস্তে বিশ্ববিদ্যালয়গুলো এমসিকিউর পাশাপাশি রিটেনে ঢুকবে, ঠিক আছে? তো আমরা আগে একটু এমসিকিউগুলো দেখি কী ধরনের কোশ্চেন টেক্সট থেকে ছিল এবং কোন বছর কয়টা ছিল, এবং তারপরে গিয়ে হচ্ছে আমরা রিটেনটাও একটু দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটিতে এই যে দেখো 2023-24 সেশনের যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, হাউ ডাজ জাঙ্ক ফুড, এই যে জাঙ্ক ফুডের অধ্যায় থেকে কিন্তু এই কোশ্চেনটা নেওয়া হয়েছে, কোশ্চেন নেওয়া হয়েছে। আমি উত্তরে যাব না, আমি জাস্ট অ্যাট এ গ্লান্স তোমাদেরকে কোশ্চেনগুলো দেখায় নিব যে কীরকম কোশ্চেন হয়, ঠিক আছে? কারণ অনেক কোশ্চেন তো টেক্সট থেকে, আমরা যদি হচ্ছে বিগত 5 বছরের কোশ্চেন নিয়ে টান দিই তাহলে অনেক কোশ্চেন সলভ করতে হবে। সো আমরা এখানে জাস্ট আমরা ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে টেক্সট থেকে কোশ্চেন কী লেভেলের কোশ্চেন আসে, কোত্থেকে আসে। জাঙ্ক ফুড অধ্যায়টা তোমরা নিশ্চয়ই চিনতে পারছো, তোমাদের ফুড অধ্যায় থেকে এটা আছে। তারপর দেখো তোমাদের হচ্ছে এই যে শি ওয়াজ সিলেক্টেড ফ্রম ড্যাশ 400 কম্পিটিটর্স, এটা হচ্ছে টু উইমেনের একটা অধ্যায় আছে না, যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা, ওই অধ্যায়ের এক্সারসাইজের ট্রু ফলস থেকে এইটা নেওয়া হয়েছে, মূলত এই লাইনটা নেওয়া হয়েছে। তারপর দেখো আমাদের এই যে ভোকাবুলারি বেস যে কোশ্চেন ছিল 23-24-এ, এনশিয়ান্ট ওয়ার্ডটা কিন্তু টেক্সটের ওয়ার্ড, টেক্সটের একটা
কবিতা আছে 4 লাইনের একটা মাত্র কবিতা, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, তাই না? তোমার নিশ্চয়ই কবিতা টবিতা পড়ো না, অবশ্য এই পর্যায়ে কবিতা পড়া লাগে না, ঠিক আছে, তবে অ্যাডমিশনে পড়া লাগে। দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার 4 লাইনের একটা কবিতা আছে, দেখো ওই কবিতার টাইটেলের এই ওয়ার্ডটা থেকে নেওয়া হয়েছে, এনশিয়েন্ট ওয়ার্ডটা নেওয়া হয়েছে, এবং আরও আছে টেক্সটে বেশ কয়েক জায়গায় এনশিয়েন্ট ওয়ার্ডটা আছে। আচ্ছা, এরপর দেখো তারপর ওই যে অ্যানিমোজিটি, এটাও তোমার টেক্সটের ওয়ার্ড ছিল, ঠিক আছে, সিনোনিম আসছে। তো এরপর দেখো 2023-24 সালেই আরেকটা কোশ্চেন ছিল, যেটা টেরিবল বিউটি, টেক্সটের একটা টপিক হচ্ছে ফিগার অফ স্পিচ। এটা আসলে এই টপিক সম্পর্কে কার কার জানা আছে আসলে, এই যে অক্সিমরন, মেটাফোর, আয়রনি, এগুলাকে আসলে কখনো নাম টাম শুনছো কিনা তোমরা, ঠিক আছে? এই যে এগুলাকে ফিগার্স অফ স্পিচ বলে, যেটা আসলে আমাদের একাডেমিক লেভেলে আমরা সাধারণত পড়ি না মনে হয়, তাই না? খুব একটা লাগে না, কিন্তু তোমাদের টেক্সট বুকে এই বিষয়গুলো আলোচনা করা আছে। তোমাদের দ্য স্কুল বয় কবিতার শেষে মেটাফোরের আলোচনা আছে, তোমাদের যে অ্যালোন কবিতা, অ্যালোন কবিতায় হচ্ছে তোমাদের আয়রনের কথা বলা আছে, ঠিক আছে, তারপর তোমাদের দোজ উইন্টার সানডেজে বলা আছে, বিভিন্ন কবিতার নিচে এগুলো দেয়া আছে, এবং এখান থেকে একটা টপিক থেকে, এই টপিক থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো 6 নাম্বার আরেকটা কোশ্চেন ছিল, ওই যে দেখো এটাও হচ্ছে ওই যে ফুড থেকে মূলত, ঠিক আছে, হাউ ডাজ দ্য ফুড এফেক্ট পূর্ণিমাস লাইফস্টাইল, এটাও কোশ্চেন থেকে নেয়া মূলত, ঠিক আছে, এটা কোশ্চেন থেকে নেওয়া, ওই যে ফুড অধ্যায় থেকেই কোশ্চেন থেকে নেয়া। সো আমরা দেখতে পাচ্ছি 23-24 সেশনে 6টা কোশ্চেন ছিল। আমরা জানি যে 2000 এই বর্তমানে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ কোশ্চেন কয়টা থাকে? 15টা থাকে, তাই না? 15টা থাকে, তার মধ্যে 6টা কোশ্চেন ছিল 23-24 সেশনে। এবার যদি আমরা 22-23 সেশনে যাই, 22-23 সেশনে দেখো তোমাদের ওই যে নসিয়া, এটা কিন্তু 2 উইমেন অধ্যায়ের, ঠিক আছে, ওই দেখো 2 উইমেন অধ্যায়ে পরপর 2 বছর কোশ্চেন, স্পেলিংটা ওই অধ্যায় থেকে এসেছে, এবং ওই অধ্যায়ের এই যে অধ্যায় শেষে যে কিছু ওয়ার্ডস দেওয়া আছে দেখবা, ঠিক আছে, 15টার মতো 18টার মতো ওয়ার্ডস দেওয়া আছে, ওই ওয়ার্ডসে নসিয়া ওয়ার্ডটা আছে, ঠিক আছে। তারপরে দেখো ওই বছরই আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে সো লেট ফ্রিডম, এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে কিন্তু তোমার ওই যে জুনিয়র মার্টিন লুথার কিং, যেটা আই হ্যাভ এ ড্রিম, ওই আই হ্যাভ এ ড্রিম অধ্যায়ের একটা লাইন, ওই লাইনটা তুলে দিয়ে কোশ্চেন করছে, এইটা মূলত কোন ধরনের সেন্টেন্স? এটা কি ডিক্লারেটিভ, ইম্পারেটিভ, কম্পাউন্ড নাকি কমপ্লেক্স? সো এইটা তোমাদের একটু আমি কোশ্চেন ছুঁয়ে দিতে চাচ্ছি তোমাদের দিকে, যেহেতু আই থিঙ্ক ইটস অ্যান ইজি কোশ্চেন। তোমরা আসলে কে পারবা দেখি তো, এখানে আনসার কোনটা হবে দেখো তো, যে সো লেট ফ্রিডম ব্রিং ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস অফ নিউ হ্যাম্পশায়ার, এটা আনসার কি হবে? সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ, আনসার করে দিয়েছে। আরও কারো ঐশী আনসার করেছে, ইম্পারেটিভ আনসার করেছে ফেরদৌস, নিলয় ইসলাম, দেখি আরও কয়েকজন আনসার করো, দেখি কে কে পারো। আচ্ছা, সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ। ইম্পারেটিভ, তাই না? এটা হচ্ছে ইম্পারেটিভ, কারণ এখানে লেট দিয়ে শুরু হচ্ছে, সো তো এখানে অ্যাডভার্ব, বলতো ভার্ব দিয়ে শুরু হলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। দেখো ইজি কোশ্চেন টেক্সট থেকে। আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা ওয়ার্ড ছিল ভোকাবুলারি বেস কোশ্চেনগুলো, দেখো যে প্রোগ্রেস, এটাও টেক্সটের ওয়ার্ড। তারপর দেখো আমাদের 22-23 সেশনের পরে 21-22 চলে আসছি, তার মানে আমরা দেখতে পাচ্ছি 22-23 সেশনে আমাদের 3টা কোশ্চেন ছিল, ঠিক আছে, টেক্সট থেকে আমাদের 3টা কোশ্চেন ছিল। এবার আমরা 21-22 চলে আসি। 21-22 গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এটা ওই যে ম্যানার থেকে, ইটিকিটস অ্যান্ড ম্যানার্স অধ্যায় থেকে এটা হুবহু ছিল। তোমাদের বর্তমান বইয়ে এই লাইনটা নাই, ঠিক আছে, এই জন্য হয়তো তোমরা এখন যদি খুঁজো তাহলে তোমরা এখন পাবে না, ঠিক আছে, কারণ তোমাদের বর্তমান বই কিছুটা চেঞ্জ করা হয়েছে। ওই বছরই দেখো আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ইটস মেইন পারপাস, এখানে সায়েন্স ফেয়ার নিয়ে একটা কোশ্চেন ছিল, টেক্সট রিলেটেড মূলত, এখানে আসলে কোন ফেয়ারের কথা বলা হয়েছে এরকম একটা কোশ্চেন ছিল টেক্সটের। এরপর দেখো কোশ্চেন ছিল হচ্ছে which of the following sentences has an adverb in it? এইটা অবশ্য টেক্সটের কোশ্চেন না, এটার হয়তো এটা টেক্সটের কোশ্চেন ছিল না, এটা ভুলে ইনসার্ট করা হয়েছে হয়তো বা। তারপর দেখো যে 2021-22 4 নাম্বারটা, যেটা দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সোশ্যাল, সোশ্যালের সিনোনিম কি? সোশ্যালটা এটা টেক্সটের ওয়ার্ড ছিল, ঠিক আছে। এরপরে গিয়ে 21-22 কোশ্চেন ছিল দেখো ওয়েস্ট, যে ওয়েস্টের নাউন ফর্ম কোনটা, ঠিক আছে, এটা একদম হুবহু টেক্সটে ছিল,
এখনও তোমাদের টেক্সট বইয়ে আছে ওয়াটার অধ্যায়। তারপর দেখো যে 2021-22-এ মার্স এই শব্দটা এখন অবশ্য তোমাদের নাই, কারণ তোমাদের একটা সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নিয়ে একটা অধ্যায় ছিল তোমাদের আগের বইয়ে, এখনকার বই এটা নাই। তো তোমাদের উদ্দেশ্যে একটু ছুড়ে দিতে চাই, দেখি কাদের এই কোশ্চেন সম্পর্কে ধারণা আছে। যে এই যে মার্স মানে কি? মঙ্গল গ্রহ, তাই না? প্ল্যানেট মার্স বলি আমরা। এই যে মঙ্গল গ্রহ, এইটার অ্যাডজেক্টিভ জানতে চেয়েছে। অ্যাডজেক্টিভ কোনটা? ওয়াশিকুর রহমান পিয়াস, থ্যাংক ইউ। কোশ্চেন করার আগেই তুমি আনসার করে ফেলেছ। ফোকাস যাত্রাবাড়ি থেকে সালাম দেওয়া হয়েছে, ওয়ালাইকুম আসসালাম যাত্রাবাড়ি শাখাকে। সাদিয়া ইসলাম, থ্যাংক ইউ, আনসার করে ফেলছো। আর কেউ দেখি, মার্সের, হ্যাঁ জনি বর্মন আনসার করে ফেলুন, থ্যাংক ইউ। মার্শিয়ান, দেখো একটু ব্যতিক্রম না, তাই না? কোথায় মার্স, এই যে MARS, এইটার অ্যাডজেক্টিভ হচ্ছে কি? মার্শিয়ান। তো এটা ওই যে টেক্সট বুকের ওই এক্সারসাইজে হুবহু দেয়া ছিল, বলাই ছিল যে মার্সের অ্যাডজেক্টিভ হচ্ছে মার্শিয়ান। তো ওইখান থেকে হুবহু নেয়া টেক্সট থেকে, ঠিক আছে? তাহলে দেখো 21-22 সেশনে আমরা 5টা কোশ্চেন পেয়েছি, 6টা দেওয়া আছে এখানে, একটা তো আমি বাদ দিয়েছি, ওটা ভুলে হয়তো ইনসার্ট করা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যদি যাই 20-21-এ যদি যাই, আসো 20-21-এ দেখো আমাদের যে স্পেলিংটা অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেন 20-21-এ আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল। কেন গুরুত্বপূর্ণ টপিক ছিল অ্যান্টিজেনটা, তোমরা আসলে গেস করতে পারো কিনা? 20-21-এ অ্যান্টিজেন এই ওয়ার্ডটা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল ওই সময় অ্যান্টিজেন ওয়ার্ডটা? তোমাদের আসলে দেখি মোটামুটি কমন সেন্স আছে কিনা, ঠিক আছে? সালটা খেয়াল করো, 20-21, ওয়ার্ডটা হচ্ছে কি? অ্যান্টিজেন। হ্যাঁ, তো দেখি কেউ ধরতে পারো কিনা। আই এম ওয়েটিং ফর ইউর আনসার। এই তো ঐশী আনসার করে ফেলেছে, করোনার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে তোমাদের করোনার কথা মনে আছে নাকি? আচ্ছা, করোনার জন্য মূলত আমাদের এই যে এই ওয়ার্ডটা অ্যান্টিজেন ওয়ার্ডটা মূলত গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় অ্যান্টিজেন ওয়ার্ডটা খুব বেশি রিপিটেডলি ইউজড হতো, মানুষের মুখে মুখে ইউজ হতো, ঠিক আছে? এই অ্যান্টিজেন ওয়ার্ডটাও তোমাদের টেক্সট থেকে নেওয়া ছিল। তো ওই যে একই ব্যাপার বললাম, এখন আর এই ওয়ার্ডটা তোমাদের টেক্সটে নাই, কারণ এই অধ্যায়টাই আসলে নাই, সায়েন্টিফিকের অ্যাচিভমেন্টের যে অধ্যায়টা। আচ্ছা, তারপর দেখো 20-21-এ আরও কোশ্চেন ছিল হচ্ছে আমাদের এই যে দ্য পিচ মুভমেন্ট থেকে, পিচ অ্যান্ড কনফ্লিক্ট অধ্যায়ের এই লাইনটা ছিল, ওইখান থেকে একটা কোশ্চেন ছিল। এরপরে গিয়ে 20-21-এ আমাদের ভোকাবুলারি বেস যে কোশ্চেনটা ছিল সেটাও টেক্সট থেকে ছিল। কমেন্টস মানে হচ্ছে কোনো কিছু কি করা, শুরু করা, তাই না? টু স্টার্ট। তারপরে হচ্ছে আমাদের কোশ্চেন ছিল এ মেকানিক্যাল অর্গানাইজেশন, রবীন্দ্রনাথের একটা প্যাসেজ ছিল, ঠিক আছে? এডুকেশন নিয়ে রবীন্দ্রনাথের একটা প্যাসেজ ছিল। তো সেইখানের সেই প্যাসেজের প্রথম লাইনে ছিল এটা ইউনিভার্সিটিকে রবীন্দ্রনাথ কি বলেছিল? একটা মেকানিক্যাল অর্গানাইজেশনের মতো না, এটা যে শুড নট বি রিলেটেড টু এ ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিকে একটা মেকানিক্যাল অর্গানাইজেশনের মতো চিন্তা করা উচিত না। এই অধ্যায়টাও তোমরা এখনকার বইয়ে পাবে না। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে যে পোয়েট্রি। হ্যাঁ, এটা একদম হুবহু তোমাদের ওই যে আর্ট অ্যান্ড ক্রাফট ওই ইউনিটের বিউটি অধ্যায় থেকে নেওয়া হয়েছিল, যদিও এই লাইনটাও এখন আর নাই, ঠিক আছে? তোমাদের বর্তমান বইয়ে এই লাইনটা পাবে না তোমরা। আচ্ছা, এরপর দেখো 6 নম্বরে যেটা ছিল ডায়াসপোরা নিয়ে তোমাদের একটা অধ্যায় ছিল, সেই ডায়াসপোরা থেকে হুবহু এই লাইনটা থেকে কোশ্চেন নেওয়া হয়েছিল। আনসার ছিল হচ্ছে প্রিডমিনেন্ট, ঠিক আছে? দ্য আর্লি 20th century বাংলাদেশি ডায়াসপোরা ইন ব্রিটেন ওয়াজ চিপলি এ প্রিডমিনেন্ট ফেনোমেনন। ফেনোমেনন মানে হচ্ছে ঘটনা, মানে 20 শতকের শুরুর দিকে হচ্ছে যে ডায়াসপোরাটা শুরু হয় সেটার কথা বলা হয়েছিল। এবং ওই যে লন্ডনে যে সিলেটিরা বেশি যাচ্ছে, বাংলা টাউন, এইসব নিয়ে কথাবার্তা ছিল। আচ্ছা, এরপরে দেখো যে 7 নম্বর যেটা এলিজাবেথ, এটা আছে তোমাদের, এই অধ্যায়টা এখনও আছে। 20-21-এ দেখো তাহলে 7 নম্বর কোশ্চেন পেয়ে যাচ্ছি আমরা টেক্সট থেকে। আর কোনো কোশ্চেন? হ্যাঁ, দেখো 8 নম্বর, 20-21-এ 8 নম্বরটাও পেয়েছে ইট, এই যে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট থেকে আরেকটা কোশ্চেন, ঠিক আছে? যে ইট হ্যাজ মেড ইট পসিবল, এখানে ইট বলতে কাকে বোঝাচ্ছে? ইট বলতে বোঝানো হচ্ছে WWWকে, এটাও সায়েন্টিফিক অ্যাচিভমেন্টের অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে 20-21-এ আমরা আরও কোশ্চেন পাচ্ছি। দেখো 15টা কোশ্চেনের মধ্যে 9 নাম্বার পর্যন্ত চলে আসছে কোত্থেকে? টেক্সট থেকে। তোমাদের একটা কবিতা ছিল আউট, রবার্ট ফ্রস্টের একটা কবিতা ছিল তোমাদের আউট। এই কবিতাটা এখন নাই, যদিও রবার্ট ফ্রস্টের অন্য কবিতা আছে যেটার নাম হচ্ছে এ মাইনর ওয়ার্ড। ওই কবিতার একটা ভোকাবুলারি ছিল হচ্ছে স্নাল, এটা এক্সারসাইজে দেয়া ছিল, ঠিক আছে? আচ্ছা,
এরপরে দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি 20-21 সনে 15টা কোশ্চেনের মধ্যে 15টার মধ্যে 9টা কোশ্চেন ছিল আমাদের টেক্সট থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা যাই 19-20-এ, মানে 19-20 পর্যন্তই হয়তো রাখা হয়েছে, এইখানে আমরা রেখেছি, কারণ 19-20-এর আগে আসলে এমসিকিউ কোশ্চেন হতো 25টা করে, তখন রিটেন ছিল না। 19-20 থেকেই মূলত রিটেনটা শুরু হয়। আচ্ছা দেখো, ওই যে 19-20-এ কোশ্চেন কোনটা ছিল, ওই দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে, যেটা আমি একটু আগে বলেছি, ক্লাসের শুরুতে বলেছিলাম তোমাদের, যে ওই যে এনশিয়েন্ট ওয়ার্ডটা ওইখান থেকে আসছে। তো এইটাও টেক্সট থেকে, এটা ছিল মূলত একটা ব্যালাড। ব্যালাড মানে ওয়ান কাইন্ড অফ লিরিক্যাল পোয়েম। তোমরা যারা জানো না এটা শিখে রাখতে পারো, ঠিক আছে। লিরিক্যাল পোয়েম, ব্যালাড মানে কি, মানে গীতি কবিতা, ঠিক আছে। গীতি কবিতা অনেকে চারণ কবিদের কবিতার মতো, ঠিক আছে, যারা ঘুরে ঘুরে গান গেয়ে বাউল টাইপ এরকম আর কি, ঠিক আছে। এবং একটু এই ব্যালাডের পোয়েমগুলো একটু লঙ্গার হয়ে থাকে, একটু বড় হয়ে থাকে। এই যে কবিতাটা দেয়া আছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, তোমাদের বইয়ে দেয়া আছে 4 লাইন, বাট আসলে কি এটা 4 লাইন? মোটেও না, ঠিক আছে, এটা কিন্তু 4 লাইন না। এটা টোটালি কত লাইনের কবিতা কেউ কি জানো, অথবা ক্যান এনিওয়ান গেস? একটু বলো দেখি। এই যে তোমাদের ওয়াটার ওয়াটার, হ্যাঁ, বাট নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এরকম একটা কবিতা আছে না, 4 লাইন দেওয়া আছে যেটা তোমাদের টেক্সটে, সেটা আসলে অ্যাকচুয়ালি কয় লাইন? কারো মানে জানা আছে, অথবা আইডিয়া করতে পারবা, গেস করতে পারবা? দেখি, চেষ্টা করো তো। ক্যান এনিওয়ান গেস? রায়হান 26 বলছো, ইসমাইল 34 বলছো। দেখি তোমাদের গেসিং পাওয়ার দেখি, ঠিক আছে। 26 বলছো, 34 বলছো, দুইটা আনসার পেয়েছি। আহমেদ ইফতেকার বলছো 18। আমি তোমাদের বলেছিলাম যে লিরিক্যাল পোয়েম, ব্যালাড মানে হচ্ছে লিরিক্যাল পোয়েম এবং একটু লঙ্গার হবে, তাই না, একটু লঙ্গার হবে। আচ্ছা, 20 লাইনের, 34 লাইনের, 36 লাইনের বলেছ। 36 লাইনের কবিতা একটু লঙ্গার। এই তুমি কবিতা লিখলে তো তোমার 60 লাইন লিখতে পারবা, 50 লাইন লিখতে পারবা, তাই না। তুমি কবিতা লিখলে, তোমরা কিন্তু অনেকে কবিতা লেখো আমি জানি, ঠিক আছে। বাঙালি যারা আছে সবাই কম বেশি কবি ছোটবেলা থেকেই, ঠিক আছে। তো তোমরা যারা কবিতা লেখো তারাই কিন্তু মোটামুটি 20-30 লাইন লিখে ফেলো। আর এটা যেটা কবিতা লিখছে কোয়ালিটিস, এবং যেহেতু ব্যালাড লিখছে, পরিমাণ ভলিউম একটু বাড়াতে হবে। এই যে সাদিয়া ইসলাম তার কাছে চলে গেছে, হ্যাঁ, এটা হচ্ছে 4 লাইন্স। এটি পুরো কবিতাটা হচ্ছে টোটালি 656 লাইন্সের, 656 লাইনের কবিতা, ঠিক আছে। এবার একটু দেখো তো মজা লাগে কিনা। এই 656 লাইনের কবিতা যদি তোমাদের বইয়ে দিয়ে দিত, ঠিক আছে, তাহলে কি অবস্থা হতো চিন্তা করো। তোমরা বেঁচে গেছো যে মাত্র লাইন দিছে কয়টা, 4 লাইন দিছে নাকি। এখন তোমাদের কবিতা পড়তে না হলেও অ্যাডমিশনের সময় কিন্তু কবিতা পড়তে হয়, ঠিক আছে। সো 656 জায়গায় 4 লাইন দিছে, আমরা বেঁচে গেছি বলা যায় মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। 2019-20 সেশনে আমাদের দেখো ভোকাবুলারি যেটা ছিল ইমানসিপেশন, এটা তো তোমাদের একদম ইতেই আছে। নেলসন ম্যান্ডেলার যে হচ্ছে অধ্যায়টা, সেই অধ্যায়ে যে হচ্ছে 8টা এমসিকিউ আছে, ওর মধ্যে 8 নম্বর এমসিকিউটা হুবহু তুলে দিয়েছে 19-20 সেশনে, ঠিক আছে। ইমানসিপেশন মানে হচ্ছে ফ্রিডম অথবা লিবারেশন। দাবিতে তখন ওই বছর 2টা সেটে 2টা ওয়ার্ড দিয়েছিল, একটা সেটে দিয়েছিল ফ্রিডম, আর একটা সেটে আনসার দিয়েছিল লিবারেশন, ঠিক আছে। 2টা সেটের কোশ্চেনে 2 ধরনের দিয়েছিল। আচ্ছা, এরপর দেখো 3 নম্বর যেটা, এটা ওই যে স্কুল বয় কবিতা থেকে নেয়া। স্কুল বয় কবিতার মূলত ওই স্কুল বয়কে কিসের সাথে তুলনা করা হয়েছে, AKZ বার্ডের সাথে তুলনা করা হয়েছে, একটা খাঁচায় আবদ্ধ পাখির সাথে তুলনা করা হয়েছে। তো এটাও ছিল টেক্সটের কোশ্চেন। আচ্ছা, 19-20-এ দেখো অরফিয়াস, এটা কিন্তু এখনো আছে তোমাদের মিথস অ্যান্ড লিটারেচার অধ্যায়ে, তাই না। তোমাদের একটা অধ্যায় আছে মিথস অ্যান্ড লিটারেচার, ওই অধ্যায়ে অরফিয়াসে একটা অধ্যায় আছে, সেইটার প্রথম লাইনে এটা আছে, ঠিক আছে। অরফিয়াসের পিতামাতার নাম কি? অরফিয়াসের পিতামাতার নাম হচ্ছে যে এটা অ্যাপোলো অ্যান্ড মিউস ক্যালিওপ, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখো অরিজিনাল, সিনোনিম, ভোকাবুলারি বেসড কোশ্চেন যেটা, ঠিক আছে, এটাও কিন্তু আমাদের টেক্সট থেকে ছিল 19-20 সেশনে। তারপরে গিয়ে হচ্ছে ডায়াসপোরাটা, এটাও টেক্সট থেকে ছিল 19-20 সেশনে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 19-20 সেশনে আরও একটা কোশ্চেন ছিল স্পেলিং, যেটা অ্যাসুরেন্স, ঠিক আছে। অ্যাসুরেন্স এইটাও মূলত আমাদের টেক্সট থেকে ছিল। তার মানে আমরা দেখতে পাচ্ছি 19-20 সেশনে টোটালি আরও দেখো আরও আছে, ওই যে ম্যান্ডেলা থেকে
পিপল লর্ডেড ম্যান্ডেলাস ইমিউনিটি, এখানে কোশ্চেন করেছে এইটার বোল্ড ফেসেস ছিল, কোশ্চেন করেছে এটার প্রেজেন্ট ফর্মটা কি, ঠিক আছে, এই লর্ডেডের প্রেজেন্ট ফর্ম কি এটা কোশ্চেন করেছে। তো এটা আসলে কে না পারবা দেখো তো, এই যে 4টা অপশন আছে, লর্ডেডের প্রেজেন্ট ফর্ম কি কেউ এমন কেউ আছো যে পারবা না বলো তো, দেখি তো আনসার করো। লর্ডেডের প্রেজেন্ট ফর্ম কোনটা হবে? এই যে যেই ধরাটা অনেকে খেয়েছে ওই বছর, সেই ধরাটা আমরাও খাচ্ছি কেউ কেউ, ঠিক আছে। এটা লর্ড হবে না, এই যে শেষে এইটা হবে না, শুধু এইটা হবে লর্ড, ঠিক আছে, LAUD। হ্যাঁ, তো এই যে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনগুলো আসলে এরকমই, হ্যাঁ, মানে সহজ কিন্তু একটু কনফিউজ করে দেয় তোমাকে, ঠিক আছে। তো যাদের আসলে প্রিপারেশন ছাড়া ভাষা প্রিপারেশন থাকে তারা দিন শেষে হোঁচট খায়, ঠিক আছে। সো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আসলে যাদের কনফিডেন্স থাকে, ভালোভাবে প্রিপারেশন নেওয়া থাকে এবং জানে যে আসলে লর্ড মানি হচ্ছে কি কারো প্রশংসা করা, ঠিক আছে, লর্ড মানি হচ্ছে প্রশংসা করা। তো যেই শব্দটা জানে যে আমার ওই অধ্যায়ের একদম শেষ শব্দটা, একদম শেষ লাইন থেকে এই লাইনটা নেওয়া হয়েছে, যে জানে যে লর্ড মানি প্রশংসা করা, সে দেখেই বুঝবে যে এটা হচ্ছে সেইটা। হ্যাঁ, আর যে হচ্ছে ওই যে গেস করার চেষ্টা করবে, পড়ে নাই, টেক্সট বুক পড়ে নাই, ঠিক আছে, লর্ডের দেখে মনে হচ্ছে ও আচ্ছা তাহলে মনে হয় ডিটা বাদ দিলে মনে হয় প্রেজেন্ট ফর্ম হয়ে যায়, এই গেসিং করতে যে চাইবে তার ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। তো কোশ্চেন কিন্তু কঠিন না। আচ্ছা তাহলে দেখো আমাদের এই 19-20 সেশনে 15টা কোশ্চেনের মধ্যে কোশ্চেন ছিল কয়টা? 8টা। 19-20 সেশনে মেবি ইংলিশে 16টা কোশ্চেন ছিল, 15টা না, ওই সেশনে 16টা ছিল, ঠিক আছে। তো অর্ধেক কোশ্চেনে ছিল কোত্থেকে? আমাদের টেক্সট থেকে ছিল, তাই না? সো ঢাকা ইউনিভার্সিটি আমরা 19-20 পর্যন্ত দেখলাম, 18-19-এ আর যাচ্ছি না, 18-19-এ যাচ্ছি না কারণ তখন 25টা করে কোশ্চেন ছিল। তবে আমার মনে আছে 18-19-এর কোশ্চেনে আমাদের 25টা কোশ্চেনের মধ্যে 13টা কোশ্চেন ছিল টেক্সট থেকে, দ্যাট মিনস মোর দ্যান 50% কোশ্চেন্স ওয়ার ফ্রম ইওর টেক্সট বুক, ঠিক আছে। এবার আমরা একটু গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে একটু দেখে আসি, যে গুচ্ছতে তো আমরা অনেকেই পরীক্ষা দিব, তাই না? তো গুচ্ছতে আসলে এই যে 23-24 সেশনে কি পরিমাণ কোশ্চেন ছিল আমাদের টেক্সট থেকে? আমরা দেখতে পাচ্ছি নেলসন ম্যান্ডেলা থেকে কোশ্চেন ছিল, যে কারা নেলসন ম্যান্ডেলাকে মাদিবা বলতো, তাই না, তার ফ্রেন্ডসরা বলতো, এটা তোমার টেক্সটেই বলা আছে নাকি, তার টেক্সটের কোশ্চেন। তারপর দেখতে পাচ্ছি যে আমরা এই যে 2 উইমেন অধ্যায় থেকে দেখো প্রচুর কোশ্চেন থাকতেছে, ডাবিতেও কোশ্চেন ছিল, আমরা গুচ্ছতেও কোশ্চেন পাচ্ছি। 2 উইমেন অধ্যায় থেকে ছিল শি ড্যাশ দ্য আর্থ 48 টাইমস, অরবিটস হবে এইখানে। তারপর গুচ্ছতে কোশ্চেন ছিল দেখো 23-24 সেশনে যে ড্রিমস অধ্যায় থেকে কোশ্চেন ছিল, ড্রিমস হ্যাভ ফেসিনেটেড ফিলোসফার ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। এখানে ফেসিনেটেড সিনোনিমটা কি? ভোকাবুলারি বেস কোশ্চেন, ঠিক আছে। এখানে ফেসিনেটেড মানে হচ্ছে ক্যাপটিভেটেড, মানে এটা মুগ্ধ করে রেখেছিল, আবদ্ধ করে রেখেছিল, এরকম একটা বিষয় বোঝা যায়। এরপর দেখো 4 নম্বর আরেকটা কোশ্চেন ছিল একদম এডুকেশনের অধ্যায় থেকে, হুবহু এডুকেশন এনরিচেস আস উইথ হবে প্রিপোজিশনের কোশ্চেন। তারপর দেখো গুচ্ছতে ওই বছর আর একটা 5 নাম্বার কোশ্চেন ছিল, কল্পনা চাওলা থেকে ছিল। তারপরে গিয়ে যদি আমরা দেখি 6 নম্বরে হেলদির অ্যান্টোনিম ছিল, ঠিক আছে। তারপরে গিয়ে হচ্ছে আমরা দেখি আরও কোশ্চেন ছিল 7 নম্বর ওয়েন আই এম অনলাইন, এটা হচ্ছে কোত্থেকে? ম্যানার অধ্যায় থেকে, ঠিক আছে, ম্যানার অধ্যায় থেকে ছিল ওয়েন আই এম অনলাইন। এখানে অনলাইন মূলত কোন পার্ট অফ স্পিচ, ঠিক আছে। এরপরে আমি কোশ্চেন নিয়ে ডিটেলস আলোচনায় যাচ্ছি না, ঠিক আছে, বিকজ মাই ইন্টেনশন ইজ নট টু টিচ ইউ দ্য কোশ্চেন্স। আমি জাস্ট তোমাদেরকে কোশ্চেনগুলো দেখাতে চাচ্ছি যে টেক্সট থেকে কী ধরনের কোশ্চেন ছিল, ঠিক আছে, বিগত বছরগুলোতে, এটা সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। সো আমি সব কোশ্চেন আলোচনায় যাচ্ছি না। এরপর দেখো কোশ্চেন নাম্বার 8, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটাও দেখো আমাদের টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ড টেক্সটের, ইটি কিট টেক্সটের, তারপর হচ্ছে নাইটমেয়ার টেক্সটের ওয়ার্ড, ড্রিমস অধ্যায়ের, কোশ্চেনিয়ার টেক্সটের ওয়ার্ড, ম্যানিফেস্টেশন হচ্ছে আমাদের ওই যে নেলসন ম্যান্ডেলার থেকে, ঠিক আছে। সো এই জায়গাটায় আমাদের দেখো 4টা ওয়ার্ডই টেক্সট থেকে ছিল, কোশ্চেন করেছে যে কোনটা ইনকারেক্টলি স্পেলড। ওকে, তোমরা একটা ট্রাই করো দেখি কোনটা আসলে ভুল বের করতে পারো কিনা, দেখি। 8 নাম্বার একটু ট্রাই করো। জনি বর্মন অলরেডি আনসার করে ফেলেছে, আর কেউ দেখি, আহমেদ ইফতিকার আনসার করেছে,
জান্নাতুল মাওয়া আনসার করেছে, সাদিয়া ইসলাম আনসার করেছে, নীলা ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এইখানে যেটা ভুল আছে সেটা সঠিক বানানটা আসলে কি হওয়া উচিত? ননিমা আক্তার, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, ম্যানিফেস্টেশন এটা ঠিক আছে, ম্যানিফেস্ট থেকে ম্যানিফেস্টেশন। তারপর দেখো কোশ্চেনিয়ার, যেটা এটা খুব সহজে মনে রাখা যায়, যেটা সেটা হচ্ছে একটা ক্লু দিয়ে, সেটা হচ্ছে আমরা যদি এতটুকু বলি কোশ্চেন, বাকিটা বলবো নাই রে, শেষ কোশ্চেন নাই রে। কোশ্চেনিয়ার বানানটা হচ্ছে কি কোশ্চেন নাই রে নাকি? আচ্ছা, তাহলে এই জায়গাটায় আমাদের নাইটমেয়ার, যেটা নাইটমেয়ারও ঠিক আছে, নাইট তারপর হচ্ছে কি মেয়ার। আচ্ছা, তাহলে ভুলটা কোথায় দেখো দেখি, ইটিকিট। আচ্ছা, এইখানে দেখো ম্যানিফেস্টেশন, ইটিকিট, এই যে ইটিকিট যেটা আমরা লিখি, ঠিক আছে, ইটিকিটে কিন্তু আমাদের ইটিকিটে আমাদের একটা টি না দুইটা টি? দুইটা টি কিন্তু, তাই না? আচ্ছা, তোমরা আমাকে একটু বলো দেখি, তোমরা ডিকশনারি যা দেখার দেখো, এই নাম্বারটা কি ভুল না সঠিক বানানটা? ইটিকিট প্রয়োজনে ডিকশনারি দেখে বলো, ঠিক আছে? এ নাম্বার যদি ভুল হয়ে থাকে, এটা সঠিকটা কি হবে? ক্যান এনিওয়ান আনসার টু দ্যাট কোশ্চেন? যদি এ নাম্বার ভুল হয়ে থাকে, এটা সঠিকটা কি হবে? টি বাদ যাবে বলছে না, এটিকিট আমাদের এখানে কিন্তু ঠিক আছে, এটিকিট ঠিক আছে, ঠিক আছে। এটিকিট বানানটা এইখানেই, প্রথমটা একটা টি, পরেরটা হচ্ছে ডাবল টি, ঠিক আছে। এটিকিট বানান ঠিক আছে। আচ্ছা, কেউ কেউ বলছো ম্যানিফেস্টেশনটা ভুল, হ্যাঁ, কেউ কেউ বলছো ম্যানিফেস্টেশনটা ভুল। ম্যানিফেস্টেশনের সঠিকটা কি হবে তাহলে? ডি নাম্বার যদি ভুল হয়ে থাকে, এটা সঠিকটা কি হবে? যারা বলতেছে ডি নাম্বার ভুল, কেউ বলছো সি নাম্বারটা, এখন বলছো সি নাম্বার না, সি নাম্বার ঠিক আছে, কোশ্চেন নাই রে, ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন নাই রেটা ঠিক আছে। আচ্ছা, সাদিয়া বলতেছো ডি নাম্বারটা বল, ম্যানিফেস্টেশন। আচ্ছা, ঠিক আছে সাদিয়া, তাহলে বলো দেখি ডি নাম্বারের ম্যানিফেস্টেশনের সঠিক বানান কোনটা? ম্যানিফেস্টেশনের তাহলে সঠিক বানান কোনটা? আচ্ছা, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যখন টাইপ করা হয়, তোমরা ম্যানিফেস্টেশন যেটা দেখো, আমরা যদি এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার সবগুলা চিন্তা করি, ইটিকিট ঠিক আছে, এখানে নাইটমেয়ার ঠিক আছে, কোশ্চেন নাইরে যেটা মানে কোশ্চেনিয়ার, এটাও ঠিক আছে, এবং ম্যানিফেস্টেশন যেটা ম্যানিফেস্টেশন এটাও মূলত ঠিক আছে। এখানে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে, তোমরা যারা মোটামুটি টাইপ টুইপ করো তারা জানো যে হচ্ছে ওয়ার্ডে লিখতে গেলে বা পাওয়ার পয়েন্টে লিখতে গেলে কি করে, অটো কারেকশন করে দেয়, তাই না? তো মানে আমার ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে যে কোনো একটা ভুল ছিল, বাট যখন কোশ্চেন করতে গেছে অটো কারেকশন করে দিয়েছে, ঠিক আছে। সো মূল কোশ্চেনে একটা ভুল ছিল, এখন সেটা আসলে কোনটা ভুল ছিল আই ক্যান্ট রিমেম্বার, ঠিক আছে, আমার আসলে মনে নাই সেটা আসলে কোনটা ভুল ছিল, আর সবগুলোই ঠিক আছে, ঠিক আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো আরও কোশ্চেন ছিল আমাদের গুচ্ছতে, কিন্তু 9 নাম্বার পর্যন্ত চলে আসি, হ্যামোরেজ, এটাও টেক্সটের ওয়ার্ড। তারপর হচ্ছে দেখো 10-এ চলে আসি আমরা, জেরি থেকে কোশ্চেন ছিল, ঠিক আছে, জেরি যেটা এ মাদার ইন ম্যানবিল, তাই না, এ মাদার ইন ম্যানবিল, এম কে রলিংসের যে ছোট গল্পটা, ওই গল্পের। এরপর দেখো আমরা 11-তে চলে আসছি, মানে দেখো গুচ্ছতে কি পরিমাণ কোশ্চেন, ইকোট্যুরিজম থেকে কোশ্চেন ছিল, ইকোট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম, ইকোট্যুরিজমটা কিসের সাথে রিলেটেড? তাহলে ইকো শব্দটার মধ্যেই আছে, ইকো অ্যান্ড ট্যুরিজম, তাই না,
ট্যুরিজমের সাথে রিলেটেড। আর একটা হচ্ছে কি, ইকো দিয়ে মূলত ইকোনমিক্স কিন্তু বোঝায় না। হ্যাঁ, এটা কিন্তু তোমাদেরকে ডস দেওয়ার জন্য দিয়েছে। ইকো দিয়ে বোঝায় হচ্ছে কি এনভায়রনমেন্ট বোঝায়, তাই না? এনভায়রনমেন্ট দিয়ে বোঝায়, এটা একটা গ্রিক ওয়ার্ড অ্যাজ ফার এজ আই রিমেম্বার। এই ইকো, কারণ ইকোলজি দিয়ে কি বলি, ইকোলজি মানে কি পরিবেশ না, ঠিক আছে? সো এই যে এই ইকো ট্যুরিজম ইজ রিলেটেড টু ট্যুরিজম অ্যান্ড কি হবে, এনভায়রনমেন্ট। তাহলে ইকো ট্যুরিজম বলতে আসলে ওই ধরনের ট্যুরিজমকে বোঝায় যেই ট্যুরিজম মূলত পরিবেশের ক্ষতি করবে না, ঠিক আছে? পরিবেশের ক্ষতি না করে যে ট্যুরিজম বা ট্যুর করা হয় এটাকে বলা হয় কি, ইকো ট্যুরিজম বলা হয়। বাংলাদেশে বর্তমানে ইকো ট্যুরিজমের বিষয় বিচারে খুবই গুরুত্বপূর্ণ একটা স্পট হচ্ছে কি, সেন্ট মার্টিন, তাই না? অনেক সময় দেখবা পত্রপত্রিকায় লেখালেখি হয় কিন্তু, যে সেন্ট মার্টিনে গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে, ওইখানে প্লাস্টিকের বোতল ফেলে রাখতেছে, পলিথিন ফেলে রাখতেছে, বিভিন্নভাবে কোরালের ক্ষতি হচ্ছে, মানে প্রবালের ক্ষতি হচ্ছে, ঠিক আছে? সো ইকোট্যুরিজম টার্মটা এই কারণে গুরুত্বপূর্ণ যাতে করে আমরা কোথাও হচ্ছে ট্যুরে গিয়ে ওই জায়গাটার, ওই পরিবেশটার ক্ষতি না করি, ঠিক আছে? সো ইকো হচ্ছে এনভায়রনমেন্ট আর ট্যুরিজম হচ্ছে ট্যুরিস্ট। আচ্ছা, তাহলে দেখো আমরা 2023-24 সেশনেই কিন্তু ওই এক বছরেই আমরা 11টা কোশ্চেন পেয়েছি টেক্সট থেকে, ঠিক আছে? সো আমরা এবার একটু অন্য ইউনিভার্সিটি যাই, রাজশাহীতে যাই। দেখো রাজশাহীতে গেলে যে রিগেল থেকে ছিল কোশ্চেন, ছিল আমাদের ভোকাবুলারি বেস যে কোশ্চেন রাজশাহী ইউনিভার্সিটির। তারপর দেখো আমাদের আবারও ভোকাবুলারি বেস কোশ্চেন মিটিগেট থেকে। মিটিগেট মানে কি সেটা বলা হয়েছে। মিটিগেট মানে তো তোমরা নিশ্চয়ই অনেকে জানো যে কোনো কিছু উপশম করা, তাই না? এখানে যেটা আছে তার মধ্যে অ্যালিভিয়েটটা আমরা বলতে পারি। তারপর দেখো রাজশাহীতে কোশ্চেন ছিল আবারও ভোকাবুলারি বেস কোশ্চেন সুপারফ্লুয়াস, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি রাজশাহীতে ভোকাবুলারি বেস কোশ্চেন ছিল টেক্সট থেকে। প্রথম 3টা দেখলাম। 4 নাম্বার দেখো, 4 নাম্বারে গিয়ে ফ্রেজ থেকে কোশ্চেন ছিল, ফর এ মোমেন্ট, হ্যাঁ, নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাকি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এরকম কোশ্চেন ছিল। তোমাদের আজকে একটা ট্রিক শিখিয়ে দেই, তোমরা জাস্ট সহজে যেটা খেয়াল রাখবা সেটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে যখন কোনো ফ্রেজ শুরু হয়, প্রিপোজিশন প্লাস নাউন প্রোনাউন কোনো একটা ওয়ার্ড আছে, ঠিক আছে? নাউন প্রোনাউন এরকম কিছু আছে, এরকম কোনো ফ্রেজ হলে সেটা সবসময় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, ঠিক আছে? সেটা সাধারণত কি হয়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, ঠিক আছে? ফর এ মোমেন্ট দ্য গার্ল স্টুড স্পিচলেস। তোমরা সামনের ক্লাসগুলোতে যখন গ্রামারের উপরে ক্লাস হবে তখন তোমরা ফ্রেজ ডিটেলস জানতে পারবা। আজকে জাস্ট একটা ছোট্ট একটা ট্রিক শিখিয়ে দিলাম যে কোনো ফ্রেজের শুরুতে যখন দেখবে প্রিপোজিশন আছে তখন সেটা সাধারণত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আমরা 5 নম্বরে এই যে রেয়ারটা কোন পার্ট অফ স্পিচ, দেখি পারো কিনা। এটাও টেক্সটের ওয়ার্ড ছিল। রেয়ার আমরা বলি না, বলি না যে এই জিনিসটা খুব রেয়ার, হ্যাঁ, যে বর্তমানে ফোনিক্সের সাইকেলগুলো খুব রেয়ার, এরকম বলি না আমরা? তাহলে এই রেয়ার ওয়ার্ডটা আসলে তাহলে কোন পার্ট অফ স্পিচ হবে বলো দেখি। রায়হান ইউসুফ, থ্যাংক ইউ ফর ইউর কারেক্ট আনসার। নুসরাত আনসার করেছো কারেক্টলি। রেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? রেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে একটা মজার বিষয় দেখো, রেয়ারের সাথে যখন আমি এলওয়াই যুক্ত করে দিব, সেটা কি হবে? রেয়ার তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে রেয়ারের সাথে যখন এলওয়াই যুক্ত করে দিব তখন সেটা কি হয়ে যাবে, কোন পার্ট অফ স্পিচ হয়ে যাবে? অ্যাডভার্ব। থ্যাংক ইউ। কে বলছো? ফেরদৌস আলম। তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, তাই না? তো এখানে দেখো যেমন আরেকটা আমি এক্সাম্পল যদি দিই, যেমন দেখো কুইক হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আমি যখন কুইকের সাথে এলওয়াই যুক্ত করে দিলাম তাহলে সেটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল, তাই না? তাহলে এখানে একটা বিষয় আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে অনেক সময় যে শব্দের শেষে এলওয়াই দেখলেই আমরা সেটাকে একদম গণহারে অ্যাডভার্ব বলে ফেলি। এই জিনিসটা ভুল। এইটা একটু তোমরা আজকে শিখে রাখো যারা জানতে না, যে শব্দের শেষে এলওয়াই থাকলেই সেটা আসলে অ্যাডভার্ব না, দেখতে হবে এইটা আসলে কার সাথে আছে। যেমন আমি যদি তোমাদেরকে একটু ডিটেলস দেখাই, এই জায়গাটা তোমাদের কাজে লাগবে একাডেমিক লাইফেও। যেমন দেখো আমরা যখন হচ্ছে এই এলওয়াইটা যুক্ত করব, দেখো আমরা যখন এই এলওয়াইটা যুক্ত করব কোনো অ্যাডজেক্টিভের সাথে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। বাট যখন এই এলওয়াইটা যুক্ত করব কোনো নাউনের সাথে তখন সেটা হয়ে যায় মূলত অ্যাডজেক্টিভ, ঠিক আছে? চেঞ্জটা খেয়াল করো। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। যেমন মনে করো ফ্রেন্ড হচ্ছে নাউন, আমি এটার সাথে যখন এলওয়াই যুক্ত করে দিলাম ইট বিকামস অ্যান
অ্যাডজেক্টিভ, খেয়াল করো, ঠিক আছে। তো ফ্রেন্ডলি একটা এক্সাম্পল দেখলাম, আর একটা দেখাই তোমাদেরকে। যেমন মনে করো ফাদার, ফাদার কি হয়ে যাচ্ছে ফাদারলি, নাউন থেকে অ্যাডজেক্টিভ, তাই না? ওকে, নাও ইটস ইয়োর টার্ন। এবার তোমরা এরকম আরো কয়েকটা ওয়ার্ড দেখাও তো যেগুলো নাউনের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়। দেখি এই দুইটার বাইরে তোমরা দেখাতে পারো কিনা। নাউনের সাথে এলওয়াই যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয় এরকম ফ্রেন্ডলি দেখালাম আমি, ফাদারলি দেখালাম, এর বাইরে আর কিছু পারো কিনা তোমরা, দেখি মাথায় আসে কিনা। রায়হান ইউসুফ দেখিয়েছো কাওয়ার্ডলি, থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিয়া ইসলাম দেখিয়েছো মাদারলি, হাসিবুরও তুমি মাদারলি দেখিয়েছো, রাশিদা আক্তার মাদারলি, জীবন রায় মাদারলি, সবাই মাদারলি, ফাদারলি বলছি তাই কাজেই এটা খুব সহজে মাথায় চলে আসছে নাকি, মাদারলি মাথায় চলে আসছে। দেখি আর কেউ, হ্যাঁ ম্যানলি, ফেরদুস আলম, থ্যাংক ইউ, ভালো একটা ওয়ার্ড বলেছে কিন্তু, তাই না, ম্যানলি, ঠিক আছে। আচ্ছা ইসরাত তুমি ফাদারলি বলছো, ফাদারলি তো বলেছি। আজমিরা সুলতানা সাডেনলি বলেছো, সাডেনলি কিন্তু নাউন থেকে অ্যাডজেক্টিভ না, সাডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে কি এলওয়াই দিলে সেটা হয় অ্যাডভার্ব, সাডেনলি অ্যাডজেক্টিভ না, ঠিক আছে। তো তোমাদের আরও কয়েকটা ওয়ার্ড দেখাই আসো, যেমন যেগুলো আমরা ডেইলি ইউজ করি, যেগুলো আমরা কি ইউজ করি ডেইলি, খেয়াল করো ওয়ার্ডটা কি বলছি, ডেইলি, তাই না? তাহলে এটা তো হয়ে গেছে। হ্যাঁ দেখো ডে, ডের সাথে এলওয়াই যুক্ত করলে ডেইলি হয় কিনা দেখো তো। তাহলে ডেইলি যেহেতু বলছি, এবার আরো কয়েকটা তোমরা বলবা ডেইলির মতো আর কি হতে পারে বলো দেখি। মান্থলি হতে পারে না, মান্থলি। আর কি হতে পারে, উইকলি হতে পারে কিনা, উইকলি। আর কি হতে পারে, ইয়ারলি হতে পারে কিনা, খেয়াল করো অনেকগুলো চলে আসছে। এই জীবন রায় বলতেছে নর্মালি, না নর্মাল তো নাউন না ভাইয়া, নর্মাল দিলে হবে না, ঠিক আছে। আমি বলেছি কি যে নাউনের সাথে এলওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ হয় এরকম কয়েকটা ওয়ার্ড তোমাদের কাছে আমি জানতে চেয়েছি, তাই না, যে নাউনের সাথে এলওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তো দেখো তোমরা যে রিসেন্টলি বলতেছো, কাইন্ডলি বলতেছো, খেয়াল করো রিসেন্ট শব্দটা কিন্তু নাউন না, রিসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, কাজে এর সাথে এলওয়াই লাগালে ইট বিকামস অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে। রিসেন্টলি কিন্তু তখন অ্যাডভার্ব, ঠিক আছে। কাইন্ডলি বলেছো, কাইন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কাইন্ডের সাথে এলওয়াই লাগালে তখন সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। বাট এইখানে আমাদের খেয়াল করো ওয়ার্ডগুলো, ফ্রেন্ড হচ্ছে নাউন, এলওয়াই লাগালাম অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ফাদার হচ্ছে নাউন, এলওয়াই লাগালাম অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তোমরা সবাই গণহারে মাদারলি বলেছো, যে মাদার হচ্ছে নাউন, এলওয়াই লাগালাম কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন আমি দেখো বাঁ পাশে কিছু ওয়ার্ড লিখেছি, তাই না, আমি বাঁ পাশে কিছু ওয়ার্ড লিখেছি, ডে নাউন, তাই না, এগুলো সব নাউন, দেখো ডে নাউন, মান্থ নাউন, উইক নাউন, ইয়ার নাউন, এলওয়াই লাগালাম কি হয়ে গেল বলো তো, এই যে ডেইলি, মান্থলি, উইকলি, ইয়ারলি। আচ্ছা সাদিয়া ইসলাম আর কয়েকটা ভালো ভালো ওয়ার্ড বলেছো, থ্যাংক ইউ। ওয়াটারলি বলেছো, হোমলি বলেছো, হ্যাঁ। আচ্ছা এইখানে দেখো বাপাশে যে ওয়ার্ডগুলো লিখেছি এগুলো একটু খেয়াল করবা, যে এগুলো নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে, অ্যাডজেক্টিভ, তাই না, নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ। বাট এগুলো একটু ব্যতিক্রম, এগুলো অ্যাডজেক্টিভও হয় অ্যাডভার্বও হয়, হ্যাঁ, এই জন্য আমি এগুলোকে আলাদাভাবে লিখেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ ওই ওয়ার্ডগুলো একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কি হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, ঠিক আছে। যেমন আমি যদি এরকম বলি আই লার্ন ইংলিশ ডেইলি, তাহলে ডেইলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, তাই না, যেটা লার্নকে মডিফাই করছে, আমি দৈনিক ইংরেজি পড়ি, তাই না, ঠিক আছে। হাবিবুর টাইমলি, থ্যাংক ইউ, খুব সুন্দর চমৎকার এক্সাম্পল দিছো, টাইমলি, হ্যাঁ টাইমলি মানে কি সময় মতো এরকম বোঝাচ্ছে। আচ্ছা আবার যদি ডেইলি শব্দটাকে আমরা এইভাবে বলি যে ডেইলি হোমওয়ার্ক, হ্যাঁ, যে আই হ্যাভ মাচ ডেইলি হোমওয়ার্ক, তাহলে এখানে ডেইলিটা হোমওয়ার্কে মডিফাই করছে, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি আবার সামারি করতেছি যে আমরা শিখেছি নাউনের সাথে এলওয়াই হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলো অ্যাডভার্ব,
এগুলো সবই ঠিক আছে, এক্সাম্পল দেখেছি। বাট এই জায়গায় যে নাউনযুক্ত এলওয়াই আছে, ডেইলি, মান্থলি, উইকলি, ইয়ারলি, একটু ব্যতিক্রম। এরা একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে এবং কি হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা ছিলাম। রাজশাহী ইউনিভার্সিটির 6 নাম্বার যে কোশ্চেন ছিল, ডেটেরিওরেশন, এটার কারেক্ট ভার্ব ফর্ম কি ছিল? এটার ভার্ব কি হবে? ডেটেরিওরেট, মানে অবনতি করা, কোনো কিছুর অবস্থার অবনতি করা। এটাও টেক্সট থেকে ছিল। রাজশাহীতে দেখো অ্যাবস্ট্রাক্ট যে ওয়ার্ডটা ছিল, অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কি? কনক্রিট কোনো কিছু। অ্যাবস্ট্রাক্ট মানে কি? অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিমূর্ত, আর এটার বিপরীত হবে হচ্ছে কনক্রিট কোনো কিছু, মানে টেঙ্গিবল, যেটাকে টাচ করা যায়, যেটাকে দেখা যায়। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেটাকে দেখা যায় না, জাস্ট ধারণার বিষয়। আর টেঙ্গিবল মানে যেটাকে টাচ করা যায়, এরকম কোনো কিছু। তাহলে দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের 7টা কোশ্চেন পেয়ে গিয়েছিলাম টেক্সট থেকে। এইবারে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ক্যাম্পাসেস ইন বাংলাদেশ। তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে কার কার? জানাও তো দেখি, কে কে আসলে গিয়েছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত? খুবই চমৎকার ইউনিভার্সিটি ক্যাম্পাস। এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির নিকনেম হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি, মানে সবুজ বলা হয়। তোমরা জানো কি না যে এক একটা ইউনিভার্সিটির একটা নিকনেম আছে? যেমন ঢাকা ইউনিভার্সিটির নিকনেম হচ্ছে লাল সবুজ, হ্যাঁ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে সবুজ, গ্রিন, কারণ এটা অনেক গাছপালা তো। আর জগন্নাথ ইউনিভার্সিটির নিকনেম হচ্ছে গিয়ে আকাশী। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমরা একটু কোশ্চেন দেখি, ঠিক আছে? কী ধরনের টেক্সটের কোশ্চেন ছিল দেখো। এই যে এখানে ভোকাবুলারি বেস কোশ্চেন ছিল, এক্সিবিশন ছিল, তারপরে আমাদের স্পেলিং ছিল অ্যাকোমোডেট, হ্যাঁ, স্পেলিং অ্যাকোমোডেট, এখানে ডাবল সি ডাবল এম অ্যাকোমোডেট, ঠিক আছে? এগুলোকে ছোটোবেলায় আমি এভাবে পড়তাম। ছোটোবেলায় বলতে আমি যখন তোমাদের বয়সে ছিলাম, অ্যাডমিশন প্রিপারেশনের সময় বা একাডেমিক এইচএসসি লেভেলে, আমি এগুলোকে উচ্চারণ করতাম ডাবল করে, যাতে মনে থাকে আর কি। আমি এটাকে বলতাম অ্যাকোমোডেট, ঠিক আছে? মানে উচ্চারণটা এভাবে করতাম, অ্যাকো, এখানে যেহেতু ডাবল, আবার এইখানেও ডাবল উচ্চারণ করতাম, অ্যাকোমোডেট, ঠিক আছে? এইভাবে উচ্চারণ করতাম, জাস্ট বানানটা মনে রাখার সুবিধার্থে, ঠিক আছে? তাহলে এটা এক একজনের এক এক ধরনের কৌশল। আমি আমার কৌশলটা শেয়ার করলাম, তোমাদের কাছে কারো কাছে ভালো লাগে ট্রাই করতে পারো, ঠিক আছে? যেমন এইটা দিয়ে দেখো, আরেকটা বানান দেখাই তোমাদেরকে। এই যে বানানটা, ঠিক আছে, এইটা কারেক্ট নাকি দেখো তো। 2 নম্বরে আমি যেটা লিখলাম এইটা কারেক্ট নাকি আবার 3 নম্বরে যেটা লিখলাম এইটা কারেক্ট? দেখো তো, ডিলেমা বানান যেটা, কে বলতে পারবা? দেখো তো, ডিলেমা বানানটা 1, 2, 3 এর মধ্যে কোনটা কারেক্ট? মাহফুজুর রহমান আনসার করছো, থ্যাংক ইউ ফর ইউর আনসার। জনি বর্মন আনসার করছো। হাসিবুর রহমান তারিফ, থ্যাংক ইউ। তোমরা অনেকেই কারেক্ট আনসার করতে পারতেছো। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে? এটাকে আমি কীভাবে বলতাম? ডিলেম্মা বলতাম, ঠিক আছে? ডিলেম্মা এইভাবে বলতাম, তাহলে খুব সহজেই বোঝা যেত যে আমার উচ্চারণ করার সময় বোঝা যেত যে এই জায়গাটায় কী হবে, ডাবল এম হবে, অন্য কোনো জায়গায় ডাবল না, ঠিক আছে? তো জাস্ট ইটস অ্যান টেকনিক, যে তোমরা তোমাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করতে পারো স্পেলিংয়ের ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে ডাবল নিয়ে আমাদের সমস্যা হয়, ঠিক আছে? এই ডিলেমা নিয়ে তাদের ডিলেম্মা হয়, তারা এটাকে অ্যাপ্লাই করতে পারি চাইলে। আচ্ছা, এরপর দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের এই যে সিঙ্গুলার প্লুরাল থেকে কোশ্চেন ছিল, ফেনোমেনন থেকে, ফেনোমেনা, এটাও আমাদের টেক্সটের ওয়ার্ড ছিল। এখানে কোশ্চেন করেছে যে কোনটা সিঙ্গুলার ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে ফেনোমেনন, আমরা জানি এটা প্লুরাল, এইটাও প্লুরাল, এটার সিঙ্গুলার হবে হচ্ছে এখানে আই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, কল্পনা চাওলা থেকে কোশ্চেন ছিল আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তারপরে আমাদের হচ্ছে কোশ্চেন ছিল এ লিবারেল পারসন ইজ লাইকলি টু, এটা ওই যে ইউনিভার্সিটি এডুকেশন থেকে কোশ্চেন ছিল টেক্সটের। তারপরে দেখো তোমরা সিনোনিমস থেকে, এগুলো এই ওয়ার্ডগুলো প্রত্যেকটাই টেক্সটের ওয়ার্ড মূলত। এই সিনোনিমস থেকে কোশ্চেনটাও আমাদের টেক্সট থেকে ছিল। এরপরে দেখো মেডিটেশন অধ্যায়টা তো তোমাদের আছেই, এটা থেকেও কোশ্চেন ছিল টেক্সট থেকে।
জাহাঙ্গীরনগরে। এরপর দেখো আমাদের অপোজিশন মানে অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে অ্যান্টোনিম। ভোকাবুলারি বেস, দ্যাট মিনস তোমরা দেখতে পাচ্ছ জাহাঙ্গীরনগরে আসলে লোডস অফ ভোকাবুলারি বেসড কোশ্চেন ছিল টেক্সট থেকে। তারপরে আমরা যদি যাই সামনে আবারও দেখতে পাচ্ছি ভোকাবুলারি বেসড কোশ্চেন। সাকসেসের ভার্ব জানতে চেয়েছে, তোমরা হয়তো সবাই জানো যে সাকসেসের ভার্ব হচ্ছে কি সাকসিড। তারপর দেখো বিউপি আমাদের এই যে মিরপুরের এখানে যেটা, তাই না, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত যে ইউনিভার্সিটি, বিউপিতে আসলে কি পরিমাণ টেক্সট থেকে কোশ্চেন থাকে। 23-24 কীরকম ছিল সেটা আমরা একটু দেখি নেই। 24-25 কোশ্চেনটা দেখাতে পারলেও ভালো হতো, এখানে রাখা হয় নাই। 24-25 এবার যেটা পরীক্ষা হয়েছে এখানে প্রচুর কোশ্চেন ছিল টেক্সট থেকে। আমরা একটু 23-24টাও দেখি। দেখো নেসেসিটি টেক্সটের ওয়ার্ড, এটার কি চেয়েছে, ভার্ব চেয়েছে নেসেসিটেড, মূলত নেসেসিটি, এটা নেসেসিটেড না, সরি নেসেসিয়েট, ঠিক আছে, নেসেসিয়েট এই নাম্বারটা। তারপর দেখো বিউপিতে কোশ্চেন ছিল এটা মাচ ওয়াটার হ্যাজ ফ্লোড থ্রু দ্য গঙ্গাস ড্যাশ আই লেফট ইউ। এইটা টেক্সট থেকে সরাসরি ছিল না, ভুলে ইনসার্ট করা হয়েছে। 3 নম্বরে চলে যাই আমরা। কোলারিজের পোয়েম এনশিয়েন্ট মেরিনার কি ছিল, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন রিপিট। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো অল্প কিছু রিপিটও হয় আসলে। তারপর দেখো হি কন্টেমপ্লেটেড ম্যারিং হিজ কাজিন, ম্যারিংটা এখানে কি জিরান নাকি, সাধারণত নাউন হলে সেটা জিরান্ড হয়, ঠিক আছে। জিরান পার্টিসিপলের ব্যাখ্যা আছে, ব্যাখ্যায় যাচ্ছি না এখন, তোমাদের মাথা গরম করতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে কোশ্চেনের সাথে পরিচিত করে দিচ্ছি। এরপর দেখো 5 নম্বরে আমাদের এই যে ফোক মিউজিক থেকে কোশ্চেন ছিল। ফোক মিউজিক কনসিস্ট অফ, এখানে কনসিস্ট অফ মানিটা কি সেটা বোঝানো হয়েছে। তারপর দেখো এটা মূলত আনসার হবে হচ্ছে ইজ কম্পোজড অফ, কনসিস্ট অফ মানে হচ্ছে কম্পোজড অফ মানে কি দিয়ে গঠিত। তারপরে দেখো 6 নম্বরে যেটা প্রোপেল, এটাও টেক্সটের ওয়ার্ড ছিল। প্রোপেল মানে কোনো কিছুকে ড্রাইভ করা, এরকম কিছু। তারপরে দেখো তার মানে আমরা দেখতে পাচ্ছি বিউপিতে 23-24 6টা কোশ্চেন ছিল, আর 2024-25 মানে এবছর টেক্সট থেকে প্রায় 11টা কোশ্চেন ছিল এবছর, ঠিক আছে। তার আগের বছর আমরা 6টা পেয়েছি। আচ্ছা, এরপরে গিয়ে আমরা রিটেনে যাব। তার আগে তোমাদের কাছ থেকে একটু আমি মতামত জানতে চাচ্ছি যে তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই যে টেক্সট থেকে কোশ্চেন, এটা কি বেশি মনে হচ্ছে নাকি কম মনে হচ্ছে? আমরা যেই কোশ্চেনগুলো দেখলাম, যেই পরিমাণ দেখলাম, তোমাদের কাছে কি মনে হচ্ছে টেক্সট থেকে কোশ্চেন কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে? কার কাছে কি মনে হচ্ছে একটু জানাও। আব্দুল্লাহ মারুফ কমেন্ট করেছো, এত কঠিন প্রশ্ন দেখে তো আগ্রহ হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব নেগেটিভ একটা অ্যাটিটিউড, মন মানসিকতা। এটা থাকলে কিন্তু আমরা আসলে আগাতে পারবো না, ঠিক আছে। এটা থাকলে কিন্তু আমরা আগাতে পারবো না। একটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের মতোই বড় ভাই আপুরা যারা ছিল তারাই কিন্তু আসলে চান্স পেয়েছে, ঠিক আছে। তাদের কাছেও একসময় এরকম মানে দেখে অনেকের কাছে হয়তো কঠিন মনে হয়েছে, ঠিক আছে। সো আসলে খুব একটা কঠিন না। এখানে তোমাদের একটা বিষয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমরা টেক্সট থেকে যে কোশ্চেনগুলো পেয়েছি এর মধ্যে আমাদের 2 ধরনের কোশ্চেন ছিল, তাই না? 2 ধরনের কোশ্চেন ছিল, একটা হচ্ছে ভোকাবুলারি বেসড আর একটা হচ্ছে কি গ্রামার বেসড, তাই না? গ্রামার বেসড এবং কি ভোকাবুলারি বেসড। তো এই ভোকাবুলারি বেসড এবং গ্রামার বেসড কোশ্চেনের মধ্যে ভোকাবুলারি বেসড যেটা সেটা তো অবশ্যই তো আমাদের মুখস্থ করতে হবে, ভোকাবুলারি জানতে হবে, টেক্সটের ভোকাবুলারিগুলো শিখতে হবে। আর গ্রামার বেসড কোশ্চেনের ক্ষেত্রে আমরা যারা গ্রামারগুলোয় আমাদের দক্ষতা ভালো থাকবে, গ্রামার যারা আমরা ভালোভাবে প্র্যাকটিস করব, গ্রামার যারা ভালোভাবে বুঝবো, তারা কিন্তু আসলে গ্রামার বেসড কোশ্চেনগুলো টেক্সট থেকে আসলেও পারবো, টেক্সটের বাইরে থেকে আসলেও পারবো, ঠিক আছে। সো এই গ্রামার বেসড কোশ্চেন নিয়ে আসলে ভয় পাওয়ার তেমন কিছু নাই। জাস্ট গ্রামারটা ভালোভাবে বুঝে পড়তে পারলে, সেটা টেক্সটের হোক বা টেক্সটের বাইরের হোক, আমি গ্রামার জানা থাকলে আমি পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। জাস্ট আমার খেয়াল করতে হবে কি ভোকাবুলারি বেসড কোশ্চেনগুলো, ঠিক আছে। আর কিছু কোশ্চেন থাকে ইনফরমেশন বেসড, তাই না? ইনফরমেশন বেসড এই কোশ্চেনটা একটু কম থাকে, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে একটু ক্রাইটেরিয়াগুলো দেখাই টেক্সটের কোশ্চেন, আমি 1 নাম্বারটা বললাম কি যে আমি সাদা ইউজ করি। 1 নাম্বার বলেছি টেক্সট থেকে যেটা আসে একটা হচ্ছে ভোকাবুলারি, তাই না? ভোকাবুলারি বেসড।
তারপর দেখেছি কি গ্রামার বেসড কোশ্চেন। এরপর যেটা বলেছি সেটা হচ্ছে ইনফরমেশন বেসড। আমাদের টেক্সট থেকে এই দুইটা ক্যাটাগরির কোশ্চেন বেশি আসে, এবং তোমরাও হয়তো আমার সাথে একমত হবে যে এই কোশ্চেনগুলো দেখেছো ওগুলো দেখে, ঠিক আছে। আমরা কিন্তু নিচের যেটা ইনফরমেশন বেসড কোশ্চেন খুব বেশি পাইনি, হয় ভোকাবুলারি না হয় কি গ্রামার, তাই না? ইনফরমেশন বেসড কোশ্চেন আমরা কি পেয়েছিলাম, যেমন ওই যে নেলসন ম্যান্ডেলাকে মাদি বা কারা বলে, তার ফ্রেন্ডরা বলে নাকি আত্মীয় স্বজন বলে না কে বলে, ঠিক আছে, এরকম আর কি। এরকম আমরা 2-3টা কোশ্চেন হয়তো ইনফরমেশন বেসড পেয়েছি, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে ইট দিয়ে কাকে বোঝাচ্ছে WWW, ঠিক আছে, এরকম কিছু ব্যাপার। হ্যাঁ, তো আমাদের এই অংশটা দেখো যে গ্রামার বেসড, গ্রামার যাদের জানা থাকবে তারা আসলে গ্রামার এমনিতেই পারবা, টেক্সটের হোক টেক্সটের বাইরের হোক। তারপর টেক্সটটা যদি ভালোভাবে পড়া থাকে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ইনফরমেশন বেসড কোশ্চেন খুব একটা আসে না, বাট এই জায়গাটা একটা গুরুত্ব আছে। সেটা কোথায় গুরুত্ব আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি, কোন জায়গাটা ইনফরমেশন লাগবে আমার। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভোকাবুলারি, ঠিক আছে। ভোকাবুলারি তো আসলে গ্রামারের বিষয় না, তুমি আসলে এটা না জানলে, মুখস্থ না থাকলে তুমি পারবা না, ঠিক আছে। সো তোমার টেক্সটের ভোকাবুলারিতে ভালো দক্ষতা অবশ্যই থাকা লাগবে, কারণ এখানে আমার ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটিতে, বিশেষ করে জাহাঙ্গীরনগর, রাজশাহীর মতো ইউনিভার্সিটিগুলোতে ভোকাবুলারি থেকে ব্যাপক কোশ্চেন থাকে, ঠিক আছে। আচ্ছা, ইনফরমেশনের বিষয়টা তোমরা আরেকটু সামনে গেলে বুঝতে পারবা ওইটা আসলে কেন লাগবে। এমসিকিউ ছাড়াও এই যে রিটেন যেটা বললাম, এই রিটেনে এসে ইনফরমেশন বেসড কোশ্চেনগুলোও একটু খেয়াল করতে হবে, বাট সেটা কিভাবে খেয়াল করতে হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমরা আসি, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে বিগত যে হচ্ছে 19 থেকে শুরু করে 24 পর্যন্ত এই যে 6 বছরের যে কোশ্চেন, আমরা এই রিটেন কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক আছে। রিটেন মূলত কি ধরনের কোশ্চেন হয়ে থাকে এবং টেক্সট থেকে কিরকম কোশ্চেন থাকে, এটা আমরা একটু অ্যাট এ গ্লান্স একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আসো প্রথমেই শুরু করা যাক 19-20 থেকে, মানে যখন যে বছর ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম কি হয়েছে, রিটেন চালু হয়েছে। এই দেখো প্যারাগ্রাফের টাইটেল খেয়াল করো সবাই, এর নাম দেখলে আমাদের কি করা উচিত? 1 মিনিট নীরবতা পালন করা উচিত না? বলো দেখি। আমরা কি 1 মিনিট নীরবতা পালন করব? কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা দেখে আমাদের একটু নীরবতা পালন করা উচিত মনে হয় নাকি? আচ্ছা, ওই বছর ওই যে 19-20 সেশনে এটা আসলে একদম মোস্ট কমন একটা প্যারাগ্রাফ ছিল, এবং আমি আসলে ক্লাসে স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম যে মাস্ট, যেহেতু এবছর প্রথম প্যারাগ্রাফ আসবে, প্যারাগ্রাফ মাস্ট বঙ্গবন্ধু রিলেটেড আসবে, এতে কোনো সন্দেহ নাই। সেটা বঙ্গবন্ধুর জীবনী হতে পারে, বঙ্গবন্ধুর স্বাধীনতায় হচ্ছে অবদান হতে পারে, যেমনেই হোক ঘুরে ফিরে বঙ্গবন্ধু আসবেই, ঠিক আছে। এবং সেটা আসছিল আমাদের টেক্সট থেকেই আসছিল, দেখো যে 7ই মার্চের যে ভাষণ, ঠিক আছে, ওই ভাষণ থেকেই আসছে সিগনিফিকেন্স নিয়ে, ঠিক আছে। সো মূল কথা হচ্ছে, দেখো আমাদের প্যারাগ্রাফ যেটা 19-20 আসছে সেটা কিন্তু টেক্সট থেকে, ঠিক আছে, হুবহু টেক্সট থেকে আসছে। আমাদের রিটেনে ওই বছর আর কি আসছিল, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসছিল, 5 মার্ক ছিল। এবং খেয়াল করে দেখো ঢাকা সিটি পেইড ব্যাক, এখানে পেইড আনসার ছিল, ঠিক আছে। এইটা তোমরা ওয়াটার অধ্যায়ে পেয়ে যাবা। এই প্যারাটা ওয়াটার অধ্যায়ের একটা প্যারার প্রথম অংশ থেকে হুবহু তুলে দেওয়া হয়েছে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। তার মানে দেখো আমাদের প্যারাগ্রাফ এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 মার্ক আর 10 মার্ক, 15 মার্ক পুরো কোত্থেকে? টেক্সট থেকে। সাদে ইসলাম সূচনা বলতেছে, এককালে আমার মুখস্থ ছিল, ইচ্ছা করে ভুলে গেছি। আচ্ছা, ইচ্ছা করে কোনো কিছু কি ভুলে যাওয়া যায় আসলে? আই ডোন্ট থিঙ্ক সো, ঠিক আছে। ইচ্ছা করে কোনো কিছু ভুলে যাওয়া যায় না, প্র্যাকটিস না করলে হয়তো ভুলে যাওয়া যায়। আচ্ছা, জনি বর্মন বলছে দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা, আমরা দেখো প্যারাগ্রাফ দেখলাম টেক্সট থেকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখলাম টেক্সট থেকে, এরপর দেখো সেন্টেন্স মেকিং 5 মার্ক, এখানে আরও 5 মার্ক। এবং মজার বিষয় হচ্ছে 5টা ওয়ার্ডই আমাদের টেক্সটের ওয়ার্ড ছিল, একদম 5টা ওয়ার্ডই টেক্সটের ওয়ার্ড এবং টেক্সটের এক্সারসাইজের ওয়ার্ডস ছিল। দ্যাট মিনস আমাদের 20 আউট অফ 20 টেক্সট থেকে। সো চিন্তা করে দেখো 19-20 সেশনে পুরো রিটেনটাই ছিল পুরোপুরি টেক্সট বেসড, ঠিক আছে। সো এখন এখানে আমরা ভুলে গেছি, বুঝে গেছি যে আসলে
টেক্সটের রিটেনের গুরুত্বটা ঢাকা ইউনিভার্সিটি শুরু থেকেই দিয়ে আসছে। এবার পরবর্তী কোশ্চেনগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, ইসরাত একটা কোশ্চেন করেছো যে ভাইয়া আপনারা কি ফুল সিলেবাস পড়াবেন কিনা? হ্যাঁ, আমরা অ্যাডমিশনের সময় ফুল সিলেবাসই পড়াবো, ঠিক আছে? তবে আমরা আসলে শর্ট সিলেবাসটা আগে শেষ করি, বাট পুরো সিলেবাসটা আমরা পড়াই। কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ঢাবি সহ অন্যান্য ইউনিভার্সিটি যতই বলুক যে শর্ট সিলেবাসকে ফলো করবে, তারা আসলে ইংলিশের ক্ষেত্রে শর্ট সিলেবাস ফলো করে না। প্রায় হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিয়ে দেয়, প্যারাগ্রাফ দিয়ে দেয়, ঠিক আছে, সেন্টেন্স মেকিং দিয়ে দেয়, তারপর হচ্ছে গ্রামারের তো কোনো শর্ট সিলেবাসই নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যদি 20-21-এ যাই, তার পরের বছর খেয়াল করো, তার পরের বছর যেই প্যারাগ্রাফটা আসছে 20-21 সালটা খেয়াল করো, সালটা কি 20-21, তাই না? আর কোশ্চেনটা কি, প্যারাগ্রাফের কোশ্চেনটা কি, কোভিড-19। সো এখানে কি আশ্চর্য হওয়ার কিছু আছে বলো? কোনো কিছু আছে আশ্চর্য হওয়ার? ওই বছরের স্টুডেন্টদের জন্য কি খুব কমন না টপিকটা? আসলেই খুব কমন ছিল, তাই না? বাট ঢাকা ইউনিভার্সিটি কি ফাইজলামিটা করছে দেখো, ফাইজলামিটা করছে হচ্ছে এই যে এই অংশটা আবার জুড়ে দিছে, ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড-19 আউটব্রেক। হ্যাঁ, তো আমরা সবাই জানি যে কোভিড-19 আসবেই। আমি স্টুডেন্টদেরকে বলে দিয়েছি মাস্ট কোভিড-19 আসবে, শিওর আসবে, কোনো সন্দেহ নাই, এবং আসছে। বাট সাথে আবার একজন অতিথি নিয়ে আসছে, দেখো, ন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড দ্য কোভিড-19। সো মানে জাতীয় যে পর্যটন এবং কোভিড-19-এর মধ্যে যে সম্পর্ক, সেইটা থেকে আসছিল। দ্যাট মিনস এই টপিকটা পুরোপুরি টেক্সটের ছিল না, ট্যুরিজমের কিছু অংশ টেক্সটের ছিল। মানে কোভিড-19 খুবই গুরুত্বপূর্ণ হওয়ার কারণে কোভিড-19 দিছে, কিন্তু তারপরও টেক্সটের সাথে জুড়ে দিছে, টেক্সটের টপিকের সাথে জুড়ে তারপরে এই প্যারাগ্রাফটা দিছে, ঠিক আছে? সো এখানেও টেক্সটের একটা ফ্লেভার রাখছে। এরপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা আসে ওই বছর, এটা টেক্সটের ছিল না, এটা আউট অফ টেক্সট ছিল, ঠিক আছে, 5 মার্কের। তারপর দেখো যেটা আসে সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? এই কমপ্লিটিং সেন্টেন্সে মূলত ফোক মিউজিক রিলেটেড একটা গল্প দিয়ে দিছে, ফোক মিউজিক রিলেটেড। এবং ঢাকা ইউনিভার্সিটির 6 বছরের রিটেনের ইতিহাসে একবারই এই কমপ্লিটিং সেন্টেন্সটা আসছে। সো এই ফোক মিউজিকটাও আসলে টেক্সট রিলেটেডই। টেক্সট যারা ফোক মিউজিক প্যারাগ্রাফ শিখছে তারা এই কমপ্লিটিং সেন্টেন্স ভালোভাবে আনসার করতে পারছে, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি 20-21 সেশনে আমাদের প্যারাগ্রাফ মোটামুটি টেক্সটের সাথে একটা সম্পর্ক ছিল, কমপ্লিটিং সেন্টেন্স টেক্সট থেকে আসছে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা টেক্সট থেকে আসেনি। আচ্ছা, এরপরে আমরা যদি যাই 21-22-এ, দেখো 21-22-এ গিয়ে যেটা আসছে, দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। দিস ইজ আ ভেরি কমন টপিক, ঠিক আছে? এটা টেক্সচুয়াল প্যারাগ্রাফ ছিল না ক্লাইমেট চেঞ্জটা, বাট এটা কমন টপিক ছিল। তোমরা যারা স্টুডেন্ট আছো একাডেমিক লেভেলে 9-10-এ, তারপর হচ্ছে এইচএসসি লেভেলে কিন্তু এই প্যারাগ্রাফটা পড়ে আসো মোটামুটি। সো এটা খুব একটা কঠিন ছিল না। তারপর দেখো যেটা সেটা হচ্ছে এই যে কবিতা থেকে, ঠিক আছে? কবিতা থেকে আমাদের কোশ্চেন ছিল, এক্সপ্লেনেশন ছিল। এখানে যে ড্রিমস কবিতাটা দিয়ে বলেছে যে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, এই কবিতার থিমের সাথে তুমি এগ্রি করো কি ডিসএগ্রি করো, সেটা তোমাকে এক্সপ্রেস করতে বলছে 5টা সেন্টেন্সে, ম্যাক্সিমাম 5টা সেন্টেন্সে। এখানে মার্কস ছিল কত, 5 মার্ক ছিল। দ্যাট মিনস দিস টপিক ওয়াজ টেকেন ফ্রম ইয়োর টেক্সট বুক, তাই না? আচ্ছা, এরপরে গিয়ে দেখো সেন্টেন্স মেকিং আবার এখানে 5টার মধ্যে একদম 5টাই ছিল পুরো টেক্সট থেকে, ঠিক আছে? সো এখানে আমরা বলতে পারি যে আমাদের 20-এর মধ্যে 10 মার্ক ছিল টেক্সট থেকে রিটেনে, তাই না? সেন্টেন্স মেকিং এর 5 মার্ক এবং হচ্ছে যে কবিতার যে 5 মার্কের যে কোশ্চেন, ঠিক আছে? হাসিবুর রহমান তারিফ বলতেছে, ডক্টর ইউনূসের জীবনী আর তার পুরস্কারের সংখ্যা দেখলেই তো মাথা ঘুরায়, মুখস্থ করব কেমনে? আচ্ছা শোনো, ডক্টর ইউনূসের পুরস্কার দেখলে মাথা ঘোরানোর কিছু নাই, ঠিক আছে? এগুলো কিছু টেকনিক আছে, মানে তোমার নোবেল বিজয় জাতীয় হচ্ছে বিজয় সংক্রান্ত প্রশ্ন এবং রিসেন্ট যদি কোনো পুরস্কার পায় তাহলেই গুরুত্বপূর্ণ, এছাড়া গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? ডক্টর ইউনূস ওই লেভেলের না যে তার কোশ্চেন দিতেই হবে, ওরকম নেতা না, ঠিক আছে? যে না দিলে সে ঢাকা ইউনিভার্সিটিকে বা অন্য ইউনিভার্সিটিকে ধরবে। আচ্ছা, এরপর দেখো আমরা 22-23-এর যদি দেখি, 22-23-এ এসে দেখো টারশিয়ারি লেভেল এডুকেশন পুরোপুরি টেক্সট থেকে ছিল, প্যারাগ্রাফটা একদম হুবহু টেক্সট থেকে ছিল এই টপিকটা। অবশ্য এখন তোমাদের এখনকার বইয়ে এই টপিকটা নাই। আচ্ছা, এরপরে দেখো এক্সপ্লেনেশন ছিল যেটা, এইটা যে অ্যাডোলসেন্স থেকে লাইন তুলে দিছে, অ্যাডোলসেন্সের একটা লাইন তুলে দিয়ে এটাকে 5টা সেন্টেন্সে এক্সপ্লেইন করতে বলছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই কি টেক্সট,
এরপর 3 নম্বরে গিয়ে সেন্টেন্স মেকিং যেটা ছিল প্রত্যেকটা ওয়ার্ড টেক্সটের এন্ডেঞ্জার্ড, পারফরম্যান্স, ম্যান্ডেটরি, জেনারোসিটি, নোটওয়ার্দি সবগুলো টেক্সটের। তার মানে কি দাঁড়ালো 20 আউট অফ 20, 20 আউট অফ 20 টেক্সট থেকে রিটেনে। দেখো আচ্ছা, এরপরে গিয়ে আমরা যদি দেখি 23-24 সেশনে, হ্যাঁ 23-24 সেশনে আমাদের প্যারাগ্রাফ যেটা ছিল দ্য ইম্পর্টেন্স অফ গুড ম্যানার্স, দেখেই চিনতে পারছো এটা পুরোপুরি টেক্সটের টপিক, তাই না? আচ্ছা, তারপরে গিয়ে দেখো আমাদের এক্সপ্লেনেশন ছিল ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা টেক্সটের না, এটা স্বাভাবিক একটা প্রভার্ব। প্রভার্ব মানে কি? প্রবাদ বাক্য নাকি? প্রভাব মানে প্রবাদ বাক্য। তো ইচ্ছা থাকলে উপায় হয়। তো এই টপিকটার উপরে তোমাকে এক্সপ্লেইন করতে বলেছে 5 মার্কস। সো দিস ওয়াজ নট টেকেন ফ্রম ইয়োর টেক্সট বুক। আর এরপরে গিয়ে আমরা যদি সেন্টেন্স মেকিংয়ে যাই, স্পন্টেনিয়াস, এটা ওই যে বঙ্গবন্ধুর তোমাদের বইয়ে আছে, বঙ্গবন্ধুর ছেলের নাম কি? হ্যাঁ, ওর দেখবা অধ্যায়ের শেষে এক্সারসাইজ ওয়ার্ডসে দেয়া আছে, ঠিক আছে? স্পন্টেনিয়াস দেয়া আছে। আইসোলেশন তো 3 বার আসছে, ঠিক আছে? আইসোলেশন তো ওই যে 2 উইমেন অধ্যায়ের, 2 উইমেন খুবই মারাত্মক উইমেন, ঠিক আছে? এই 2 মহিলা খুবই গুরুত্বপূর্ণ মহিলা, ঠিক আছে? এই 2 মহিলা খুবই কি ডেঞ্জারাস মহিলা। বাংলাদেশেও কিন্তু 2 মহিলা আছে, এক মহিলা নাই অবশ্য, চলে গেছে, পালায় গেছে, আর এক মহিলাও হচ্ছে বাইরে। যাই হোক, আইসোলেশন, তারপর দেখো রিসোর্সফুল, এটাও টেক্সটের ওয়ার্ড, অ্যাডাকুয়েট টেক্সটের ওয়ার্ড, টলারেন্স টেক্সটের ওয়ার্ড, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি 23-24 সেশনে এই সেন্টেন্স মেকিংয়ের 5টা, তারপরে গিয়ে হচ্ছে আমাদের এক্সপ্লেনেশনটা ছিল না, বাট প্যারাগ্রাফটা ছিল। এখানে 20-এর মধ্যে আমরা বলতে পারি 15। দেখো খেয়াল করে, 20-এর মধ্যে 15 ছিল টোটালি কোথা থেকে? টেক্সট থেকে, নাকি? আচ্ছা, এরপরে গিয়ে আমরা একটু জগন্নাথ ইউনিভার্সিটির এবছরের রিটেন কোশ্চেনটা দেখব। এই অংশটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জগন্নাথ ইউনিভার্সিটি এবছরে যে রিটেন পরীক্ষা হলো, সেই কোশ্চেনটা আমরা একটু দেখি যে ওরা আসলে কোশ্চেন কীভাবে দিচ্ছে এবং ওদের কোশ্চেনে আমাদের টেক্সটটা আসলে কতটা গুরুত্ব থাকছে। দেখো আমরা প্রথমে যাচ্ছি কারেকশনে। দেখো কারেকশন অংশটা টোটালি গ্রামাটিক্যাল, দিস ইজ নাথিং অ্যাবাউট টেক্সট। এখানে আসলে টেক্সটের কিচ্ছু নাই, পুরোটাই হচ্ছে গ্রামার। কীরকম জাস্ট একটা দেখাই, এখানে সেন্টেন্সগুলো কারেক্ট করতে হবে তোমাকে। কামাল ইজ সিনিয়র ফ্রম মাই ব্রাদার। আচ্ছা, এটার জন্য এই নাম্বারটা পারার জন্য বলো তো কার কার হচ্ছে গবেষণা করার দরকার আছে, কোচিং করার দরকার আছে, ঘন্টায় 20 ঘন্টা মানে দিনে 20 ঘন্টা পড়ার দরকার আছে বলো তো? কামাল ইজ সিনিয়র ফ্রম মাই ব্রাদার, এটার ভুল কি তোমরা ধরতে পারবা না? বলো তো কি হবে বলো? এখানে ভুলটা কোথায়? কামাল ইজ সিনিয়র ফ্রম মাই ব্রাদার, কে আগে বলতে পারো দেখি? এখানের ভুলটা কে আগে বলতে পারো কমেন্টে প্লিজ? এই যে নওশাদ বলে ফেলছে। নওশাদের আগে অবশ্য কে বলছে? রায়হান ইউসুফ বলছে সিনিয়র 2, তাই না? ফ্রম তো আমরা এটা ছোটবেলা থেকেই জানি, এটা খুব কমন একটা বিষয়। সো দিস ইজ নাথিং অ্যাবাউট টেক্সট, ঠিক আছে? তারপরে আমরা দেখেছি ট্রান্সলেশন আসছে। ট্রান্সলেশন প্রথমটা কি হচ্ছে? সবসময় আপনি আমার দোষ ধরেন কেন? আচ্ছা, তার মানে ব্যাপারটি আমাকে জানানো হয়েছিল। দ্যাট মিনস যেই ধরনের আমরা রেগুলারলি যেই সব বাক্যগুলো ইউজ করি ওগুলো থেকে ট্রান্সলেশন আসে। সো এটাও আসলে টেক্সটের কোনো কিছু না সরাসরি। তারপরে যদি আমরা যাই, এখানে বলেছে কি দেখো, আনসার ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন ওয়ান সেন্টেন্স, একটা বাক্যে আনসার করতে বলছে। হু রট দ্য পোয়েম এ মাইনর বার্ড, এই যে দেখো টেক্সট চলে আসছে। মানে তুমি আর্টসে পড়ছো, হিউম্যানিটিস থেকে পড়াশোনা করছো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, তোমারই আসলে টেক্সট ধরেই দিবে, ঠিক আছে? টেক্সট তোমার লাগবেই, টেক্সট তোমার পড়া লাগবে যদি তুমি আর্টসের হয়ে থাকো। তো দেখো এখানে এক বাক্যে কোশ্চেন আনসার করতে বলছে। এই মাইনর বার্ড কে লিখেছে? ওই যে আমি আজকে ক্লাসে বলেছিও তোমাদেরকে, রবার্ট ফ্রস্ট। বলেছিলাম যে রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে তোমাদের টেক্সটে। তারপর হু ডেলিভার্ড দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং, তাই না? মার্টিন লুথার কিং। সো তারপর দেখো ওয়ার ওয়াজ ডব্লিউ.বি. ইয়েটস বর্ন, ডব্লিউ.বি. ইয়েটস মূলত কোথায় জন্মগ্রহণ করেছিল? ঠিক আছে, আয়ারল্যান্ড নাকি আইরিশে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য পোয়েম দ্য স্কুল বয় বাই উইলিয়াম ব্লেক অ্যাবাউট, মানে এই পোয়েমটা কি বিষয়ে? ঠিক আছে, হ্যাঁ এডুকেশন বিষয় এবং স্কুলিং সিস্টেম বিষয়, তাই না? স্কুলিং সিস্টেম, আমাদের দেশের যে স্কুলিং সিস্টেম সেটার বিষয়। সো দেখো এই 4টা কোশ্চেনের 4টাই কিন্তু কি থেকে? টেক্সট থেকে, ঠিক আছে? সো আমরা এরপরে যদি যাই
এরপর দেখতে পাচ্ছি যে ফিল ইন দ্য ব্লাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে 4টা কোশ্চেন আসছে। সো আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে 16টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন আমরা টেক্সট থেকে পেয়েছি, ঠিক আছে। সো এইখানেও আমাদের টেক্সটের গুরুত্বটা আছে, ঠিক আছে। সো এইবার দেখো জগন্নাথ আমরা দেখলাম। তো এখন আমরা মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি রিটেন কোশ্চেন দেখেছি এবং জগন্নাথ ইউনিভার্সিটি রিটেন কোশ্চেন দেখেছি। এখন আমি জগন্নাথেরটা যদি বাদ দেই, ঢাকারটার কথায় যদি আসি, ঢাবির কথায় যদি আসি, আসলে বলো দেখি ঢাবিতে টেক্সটের গুরুত্ব এমসিকিউতে বেশি না রিটেনে বেশি মনে হয়েছে তোমাদের কাছে? তোমরা বুঝছো কিনা দেখি, তোমরা ধরতে পারছো কিনা বলো। টেক্সটের গুরুত্ব ঢাবিতে এমসিকিউতে বেশি মনে হয়েছে নাকি রিটেনে বেশি মনে হয়েছে? দুইটার মধ্যে, দুইটাতেই প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে, দুইটাতেই গুরুত্ব আছে, বাট এই দুইটার মধ্যে কোনটায় বেশি গুরুত্ব, এমসিকিউ ও রিটেন? নওশাদ আনসার করে ফেলছো, হ্যাঁ। ইউষা, শিকদার, ইসলাম, আদ্রিতানির, হ্যাঁ, সবাই কিন্তু জানাচ্ছ যে রিটেনে, তাই না? একজনে জানিয়েছে দুইটাতে। জনি বর্মন বলেছে যে আসলে ভাই সত্যি বলতে কি কোনোটাই কম না। আচ্ছা, থ্যাংক ইউ। দুইটাতেই গুরুত্বপূর্ণ, বাট আমরা দেখেছি যে আমাদের রিটেনের ম্যাক্সিমাম পোর্শন অফ কোশ্চেন্স কামিং ফ্রম টেক্সট বুক, তাই না? ম্যাক্সিমাম, ঠিক আছে। আমাদের যদি আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির এবছরের কোশ্চেনটা দেখাই নাই, আমি যদি এবছরের কোশ্চেনটা তোমাদেরকে বলি ঢাকা ইউনিভার্সিটির, ঠিক আছে। এবছরে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে যে কোশ্চেন আসছে ভি ইউনিটে, মানে আর্টসের ইউনিটে যেটা আসে, প্যারাগ্রাফ কিন্তু কোনটা আসছে? টেক্সট থেকে, ঠিক আছে। প্যারাগ্রাফ আসছে কি মূলত এডুকেশন, যে হাউ এডুকেশন এনলাইটেন্স ওয়ান্স লাইফ, হাউ এডুকেশন enlightens one's life। এটা কিন্তু তোমাদের টেক্সট থেকে, হুবহু টেক্সট থেকে, এডুকেশন অধ্যায় থেকে, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমাদের এইবার যে সেন্টেন্স মেকিং আসে ওইখানে কনসিকুয়েন্স, তারপর অন দ্য ইভ অফ, ঠিক আছে। এরকম হচ্ছে আরো 5টার মধ্যে 4টা সরাসরি তোমাদের টেক্সট থেকে ছিল, একটা টেক্সটে সরাসরি ছিল না, ঠিক আছে। তো আমাদের দুইটাতেই গুরুত্ব আছে, এমসিকিউ এবং রিটেন দুটাতেই গুরুত্ব আছে, বাট তার মধ্যে রিটেনটা পুরোপুরি ধরতে গেলে প্রায় মোর দেন 80% কোশ্চেন কোত্থেকে হচ্ছে? টেক্সট থেকে হচ্ছে, ঠিক আছে। আর আমাদের এমসিকিউতে মার্কস হচ্ছে 15, আর রিটেনে মার্কস হচ্ছে কত ঢাবিতে? 20। সো আমার মনে হয় টেক্সটের গুরুত্বটা তোমাদের আর নতুন করে বোঝানোর বা বলার বা ব্যাখ্যা করার কিছু নাই। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো আমি মনে করি যে আমি যে আজকে ক্লাস নেয়ার প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করব যে টেক্সটটা আসলে কীভাবে পড়তে হবে বা টেক্সটের গুরুত্বটা আসলে কতটুকু, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। সো এখন আমি তোমাদেরকে কিছু প্যারাগ্রাফ দেখাতে চাচ্ছি, যেটা তোমাদের আশা করা যায় ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের বেলায় ইনশাআল্লাহ কমন পড়বে, এবং এটা তোমাদের একাডেমিক লাইফেরও, একাডেমিক পরীক্ষাও কমন পড়তে পারে। এবং একটা মজার বিষয় তোমাদের বলি যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে 2019 সাল থেকে শুরু হওয়া রিটেন 2024 সালে শেষ হলো, মানে শেষ হলো বলতে 2024 লাস্ট হয়েছে। আমরা ফোকাস থেকে প্যারাগ্রাফের কমন দেওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত 100% সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত প্রতিবারই আমাদের কম, মানে শর্ট লিস্ট থেকে, প্যারাগ্রাফের শর্ট লিস্ট থেকে কমন ছিল। এবং আমি তোমাদের কে আজকে একটা লিস্ট দেখাবো, এবং এই লিস্টটা একটু বড় লিস্ট, যদিও এই লিস্টটা শর্ট করে দেওয়া হয়েছিল তোমাদের বড় ভাই আপুদের ক্ষেত্রে, এবং এইখান থেকেও কমন ছিল। শর্ট প্যারাগ্রাফ সাজেশনস ফর ডিউ, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য। এখানে আমি তোমাদেরকে এখন একটু বেশি দেখাবো, কারণ তোমাদের এখনও সময় আছে অনেক, বাট পরীক্ষা যখন গনিয়ে আসবে তখন এই প্যারাগ্রাফগুলো আমরা 6টা বা 7টা আনি, ঠিক আছে। এই যে বছর ছিল, এই বছরটা আমরা শর্ট লিস্টে আমরা 9টা প্যারাগ্রাফ কমন দিয়েছিলাম, তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 1 নাম্বারটা থেকে কমন পড়ছে। গত বছর আমরা 7টা দিয়েছিলাম, তার মধ্যে 2 নাম্বারটা থেকে কমন পড়ছে। তার আগের বছর আমরা 7টা দিয়েছিলাম, ওইখান থেকেও 2 নাম্বারটা কমন পড়ছে। সো ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের প্যারাগ্রাফ
ইনশাল্লাহ সামনের বছরও কমন পড়বে। বাট আমাদের মূল উদ্দেশ্য কমন ফেলানো না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা সামনের ক্লাসগুলো করলে বুঝতে পারবে, যখন হচ্ছে রিটেনের উপরে ক্লাস হবে, প্যারাগ্রাফ রাইটিংয়ের উপর ক্লাস হবে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এরকম যাতে তোমাদের রাইটিং এবিলিটিটা তোমরা ডেভেলপ করতে পারো। ঠিক আছে, যেই টপিক থেকেই আসুক না কেন প্যারাগ্রাফ অথবা এক্সপ্লেনেশন আসুক, যেটাই আসুক, যেন তোমরা আসলে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে পারো এবং সেখানে যেন হচ্ছে একটা ভালো মার্কস ক্যারি করতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের টিচিং মেথডের মূল স্ট্র্যাটেজি থাকে। তারপরে তোমাদেরকে হচ্ছে, যেহেতু তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা আছে, আমি সেইটাকে টার্গেট করে তোমাদের আমি টেক্সচুয়াল কিছু প্যারাগ্রাফ আমি দেখিয়ে দিচ্ছি, যেগুলো থেকে তোমাদের এইচএসসিতে ইভেন এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে কমন পড়ার সম্ভাবনা আছে। 1 নাম্বার দেখো, দ্য বেনিফিটস অফ এডুকেশন, টেক্সচুয়াল, পুরোপুরি টেক্সচুয়াল, ভেরি ইম্পর্টেন্ট। পাশে দেখো স্টার মার্কস দেওয়া আছে কয়টা, 3টা স্টার মার্কস দেওয়া আছে। আচ্ছা, এরপর দেখো 2 নাম্বার যেটা আছে, এটা হচ্ছে ফুড অধ্যায় থেকে, ইম্পর্টেন্স অফ চুজিং দ্য রাইট ফুডস, মানে সঠিক ফুড চুজ করার গুরুত্বটা। 3 নাম্বার যেটা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এক্সট্রা মার্কস দেখো দেওয়া আছে, 2টা এক্সট্রা মার্কস দেওয়া আছে। অ্যাডভার্স ইফেক্টস অফ ফুড, জাঙ্ক ফুড, ফুড রিলেটেড মূলত এই 3টা। এরপর দেখো ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ, এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, স্টার মার্কস হয়তো বলে দেওয়া হয় নাই, তোমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ। আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন লেভেলে এটা একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর দেখো 5 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাইবার বুলিং, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাইবার বুলিংটা, আর সাইবার বুলিং নিশ্চয়ই তোমরা বুঝো, বর্তমান প্রেক্ষাপটে সাইবার বুলিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো 6 নম্বরে যেটা, চ্যালেঞ্জেস অফ দ্য অ্যাডোলসেন্স ইন বাংলাদেশ, অথবা হাউ টু ওভারকাম অ্যাডোলসেন্স চ্যালেঞ্জেস, মানে ওই যে কিশোর বয়সে যে কিছু চ্যালেঞ্জ থাকে তোমাদের, যে টেক্সচুয়াল টপিক, কিন্তু সেই চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করা যায় সেটার উপরে। এরপরে দেখো ফোক আর্ট, এটাও টেক্সচুয়াল, যা আছে সবই টেক্সচুয়াল। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ রিলেশনশিপস ইন আওয়ার সোসাইটি, আর ঢাকা ইউনিভার্সিটিতে এই ইউনিটে একবার প্যারাগ্রাফ আসছে এরকম একটা টপিক থেকে। ঠিক আছে, যে ইম্পর্টেন্স অফ রিলেশনশিপ, ঠিক আছে, এরকম টপিক থেকে প্যারাগ্রাফ আসছে। এরপর ইম্পর্টেন্স অফ গুড ফ্রেন্ডশিপ, এটা তোমাদের ওই রিলেশনশিপ অধ্যায় থেকে। ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এই যে ভায়োলেশন ওয়ার্ডটাও তোমাদের গতবার সেন্টেন্স মেকিংয়ে আসছে এই ওয়ার্ডটা টেক্সটের। আচ্ছা, তারপর দেখো হচ্ছে 11 নম্বরে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এইচএসসির জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইকোট্যুরিজম ইন বাংলাদেশ। ঠিক আছে, এরপরে দেখো ট্যুরিস্ট স্পোর্টস ইন বাংলাদেশ, এটা মোটামুটি তোমাদের এইচএসসি লেভেলে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অ্যাডভার্স ইফেক্টস অফ টেকিং ড্রাগস, ফোক মিউজিকটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরে গিয়ে এই যে 15 নম্বরটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য এবছর এইচএসসিতে খুবই গুরুত্বপূর্ণ, এটা সিভিক এঙ্গেজমেন্ট, যেটা স্টুডেন্টস পার্টিসিপেশন ইন সিভিক এঙ্গেজমেন্ট। হ্যাঁ, কোশ্চেন করেছো বুশরা আহমেদ রাইকা, কত লাইন মেনটেন করবো প্যারাগ্রাফ লিখতে গিয়ে। লাইনের বিষয়টা আসলে না, এটা তোমাদের একটা পেজ দেওয়া থাকবে, একটা পৃষ্ঠা দেওয়া থাকবে, একটা পৃষ্ঠা লিখতে যতগুলো লাইন লাগে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে আমরা যদি বলি, তারপর তুমি যেহেতু লাইনের কথা জিজ্ঞেস করেছো, যদি বলি তাহলে একটা পৃষ্ঠায় হচ্ছে আমার মনে হয় 12 থেকে 13 লাইন। ঠিক আছে, দ্যাটস মোর দ্যান এনাফ। ঠিক আছে, আর ঢাকা ইউনিভার্সিটির প্যারাগ্রাফটার টাইটেল কিন্তু শর্ট প্যারাগ্রাফ। ঠিক আছে, শর্ট প্যারাগ্রাফ। ঢাকা ইউনিভার্সিটিটা আসলে তোমরা এইচএসসিতে প্যারাগ্রাফ লেখো কি এক একজনে 2 পৃষ্ঠা করেও লিখে ফেলো, তাই না? অনেকে 2.5 পৃষ্ঠা লিখে ফেলো। হ্যাঁ, যত বেশি লিখবো তত হচ্ছে মার্কস বেশি, এরকম একটা আমাদের ধারণা থাকে। ঢাকা ইউনিভার্সিটিতে এই কাজ করে লাভ নাই। ঢাকা ইউনিভার্সিটি তোমাকে পেজই মাপ দিয়ে দিবে, একটা পেজ থাকবে, এর বেশি লিখতেও পারবো না, চাইলে জায়গা দেওয়া থাকবে, আর ওইখানে বেশি লিখে লাভ নাই আসলে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 16 নম্বরটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ভ্যালুস। 17 নম্বর কনফ্লিক্টস অ্যারাউন্ড আস, মোটামুটি এটা প্রিপারেশনের জন্য রেখেছি লিস্টে। ইম্পর্টেন্স অফ জয়ফুল লার্নিং ইন চাইল্ডহুড, এটা স্কুল বয় থেকে। তারপর হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা তোমাদের এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আছে ইম্পর্টেন্স অফ ড্রিমস ইন আওয়ার লাইফস বা ইম্পর্টেন্স অফ নেটিকেট, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে 21টা লিস্ট দিয়েছি, সবগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ এরকম না, জাস্ট তোমাদের টেক্সটটাকে আয়ত্তে রাখার জন্য এখানে 21টা দেওয়া হয়েছে। আমরা যখন হচ্ছে অ্যাডমিশন প্রিপারেশন যখন শুরু করব, রেগুলার ক্লাস যখন হবে শুরু এবং পরীক্ষা যখন গনিয়ে আসবে, আমরা পরীক্ষার আগে এই 21টা থাকবে না, ওগুলোকে আমরা 7টা 8টার মধ্যে নিয়ে আসি। এবং একটু আগে যেটা বলেছি, আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট এখন পর্যন্ত 100%।
ইনশাল্লাহ তোমাদের বেলাও কমন পড়বে ইনশাল্লাহ। তো আমি আজকের এই যে ক্লাসে তোমাদেরকে শুরুতে হচ্ছে দেখিয়েছি কী ধরনের কোশ্চেন থাকতেছে টেক্সট থেকে, এমসিকিউতে, রিটেনে, ডাবি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে। এই পার্টে এসে তোমাদেরকে আমি কি কয়েকটা প্যারাগ্রাফের আমি লিস্ট দিয়েছি। লাস্ট পার্টে এসে আমি তোমাদেরকে কিছু কথা বলবো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমরা ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবো, ঠিক আছে? তোমরা এই পর্যায়ে এসে টেক্সট বুক রিলেটেড প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সবার আগে টেক্সটের ভোকাবুলারির উপরে দখল আনতে হবে, ঠিক আছে? সবার আগে কোন জায়গাটায় দখল আনতে হবে বলেছি? দেখো, খেয়াল করো এই জায়গাটা, যে আমার টেক্সটের যত ভোকাবুলারি আছে এইটাতে আমার দখল আনতে হবে। কারণ এইটা শুধুমাত্র আমার ভোকাবুলারির প্রশ্ন কমন ফেলবে এরকম না, আমি যত বেশি ভোকাবুলারি জানবো আমার রাইটিং স্কিলস তত বেশি বাড়বে, ঠিক আছে? এবং ভোকাবুলারি শুধুমাত্র বাংলা অর্থ সহ শিখলে হবে না, তোমাকে অবশ্যই সেন্টেন্স মেকিং সহ শিখতে হবে, যাতে করে একটা ভোকাবুলারি তুমি শিখেছো সেটাকে যেন তুমি হচ্ছে এক্সপ্লেনেশন হোক, প্যারাগ্রাফ হোক, তুমি যেন অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? শুধুমাত্র আমি শিখলাম যে গো অর্থ যাওয়া, কিন্তু এই গোটাকে কীভাবে ব্যবহার করা হয় সেটা আমি শিখলাম না, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি সেই ভোকাবুলারি দিয়ে তুমি কিছু করতে পারবে না, ঠিক আছে? সো এই জন্য আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে শুধু বাংলা অর্থ না, অবশ্যই সেন্টেন্স মেকিং শিখবা, এবং তার সাথে যেটা করবা সেটা হচ্ছে সিনোনিমস দুইটা। এই কাজটায় একটু সতর্ক করে দিই তোমাদেরকে, সিনোনিমস অ্যান্টোনিমস খুব বেশি শিখতে যাবে না। অনেকে আমরা যেটা করি খুব উদ্যম নিয়েছে, মানে খুব স্পিড আসে আমাদের মধ্যে, আমরা শুরু করি ভোকাবুলারি শেখা, একটা ওয়ার্ডের 5টা সিনোনিমস 5টা অ্যান্টোনিমস শিখি, এইভাবে 10টা 20টা 30টা শেখার পরে আউলাইয়ে ফেলি মাথা, ঠিক আছে? দেখি যে এটার সাথে ওইটা প্যাচ লেগে গেছে, তারপর আমরা ডিসকারেজড হয়ে যাই, এরপর ভোকাবুলারি শেখা বাদ দিয়ে দিই। দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ লার্নিং ভোকাবুলারিজ, ঠিক আছে? তুমি একটা বিষয় খেয়াল রাখবা, তুমি যদি হচ্ছে একটা ওয়ার্ডের বাংলা মিনিংটা বুঝো এবং সেন্টেন্স মেকিংটা পারো, তাহলে এটার সাথে সর্বোচ্চ 2টা সিনোনিম জানা থাকলেই তুমি ও দিয়ে কাজ করতে পারবা, ঠিক আছে? তুমি এক সময় যখন ভোকাবুলারি বেশি শিখতে শিখতে অনেকগুলো হয়ে যাবে, তখন তুমি এমনিতেই বুঝতে পারবা যে এটার সিনোনিম কি, এটার অ্যান্টোনিম কি, আলাদাভাবে শেখার দরকার নাই। জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাই তোমাদেরকে, যেমন এই যে গুড মানে হচ্ছে ভালো, তাই না? এখন এই তোমরা বলো দেখি যে গুডের একটা সিনোনিম কি হতে পারে? গুডের একটা সিনোনিম কি হতে পারে? গুড মানে যেহেতু ভালো, গুডের একটা সমার্থক কি হতে পারে? হ্যাঁ, আমরা যদি বলি গুডের সমার্থক নাইস হতে পারে, তাই না? নাইস হতে পারে। কেউ বলবা হয়তো গুডের সমার্থক ওয়েল হতে পারে, তাই না? আরও কয়েকজন বলো দেখি গুডের সিনোনিম আর কি হতে পারে? গুডের সিনোনিম হতে পারে কি? ফাইন হতে পারে, তাই না? ফাইন হতে পারে। তো এখন একটু তুমি নিজে চিন্তা করে দেখো তো, তুমি কি কখনো তোমার লাইফে তুমি কি এভাবে শিখেছো যে গুড অর্থ ভালো, গুডের সিনোনিম হচ্ছে ওয়েল, ফাইন, নাইস, অ্যাকুরেট, প্রপার, এগুলো কখনো শিখেছো? এইভাবে শিখেছো? আই এম শিওর নান অফ ইউ হ্যাভ লার্ন দিস ওয়ে। কেউই তোমরা এইভাবে শেখো নাই, তাই না? তারপরও তোমরা এগুলো পারতেছো কেন? কারণ তোমরা এগুলোর প্রত্যেকটার শব্দার্থ জানো, তাই না? প্রত্যেকটার অর্থ জানো, দ্যাটস ওয়াই তুমি মিলাতে পারতেছো যে গুডের সাথে আর কি কি হতে পারে, তাই না? গুডের সাথে আর কি কি সিনোনিম হতে পারে তুমি এটার সাথে মিলাতে পারছো, তাই না? সো দিস দ্য ওয়ে, তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড তোমার জানা থাকলে তুমি সেই ওয়ার্ডগুলো তুমি এমনিতেই মেলাতে পারবা যে কোনটার সিনোনিম কি, কোনটার অ্যান্টোনিম কি। একই সাথে আমি কিন্তু এটা বলতে পারবো যে গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড, তাই না? গুডের অ্যান্টোনিম হচ্ছে ব্যাড। গুডের অ্যান্টোনিম কি হতে পারে? ইমপিওর হতে পারে, তাই না? আনওয়েল হতে পারে, আনওয়েল হতে পারে। তারপর কি হতে পারে? আগলি হতে পারে, কুৎসিত, ঠিক আছে? ইমপ্রপার হতে পারে। সো দিস দ্য ওয়ে অফ লার্নিং ভোকাবুলারিজ, ঠিক আছে? তাহলে তোমাদেরকে 1 নাম্বার আমি যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে টেক্সটের ভোকাবুলারিগুলোর ব্যাপারে দক্ষতা বাড়াতে হবে। এগুলা যে যত বেশি হচ্ছে যে মানে আওতাভুক্ত করতে পারবা সে তত বেশি এগিয়ে থাকবা, ঠিক আছে? নাম্বার 2 তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক, মোটামুটি গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আছে এই টপিকগুলোর উপরে প্যারাগ্রাফ রাইটিং তোমার শিখতে হবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিকের উপরে তোমার প্যারাগ্রাফ রাইটিংটা শিখতে হবে। ইম্পর্টেন্ট টপিকস, প্যারাগ্রাফ, যেগুলো আমি তোমাকে অলরেডি একটা লিস্ট দিয়ে দিয়েছি, তাই না? তোমাকে আমি অলরেডি একটা লিস্ট যেহেতু দিয়ে দিয়েছি, তোমার কষ্ট করে আর লিস্ট বানাতে হবে না। এবং যেহেতু আলহামদুলিল্লাহ শর্ট লিস্ট থেকেই আমাদের কমন পড়ে, আর আমি আজকে যেটা দিয়েছি সেটা একটা লঙ্গার একটা লিস্ট, তো ওর বাইরে হবে না, ঠিক আছে? ওই লিস্ট ধরেই তোমরা হচ্ছে কি করতে পারো, প্রিপারেশন নিতে পারো। আর এর পাশাপাশি যেটা করবা সেটা হচ্ছে, তো আমরা যে জিনিসটা করি না, ঠিক আছে, আমরা এক্সারসাইজগুলো সলভ করি না, ঠিক আছে? এক্সারসাইজগুলো সলভ করতে হবে। আমাদের যে হচ্ছে
টেক্সটের যে বিভিন্ন এক্সারসাইজ থাকে, অধ্যায়ের শেষে যে কোশ্চেন থাকে, শর্ট কোশ্চেন্স, ভোকাবুলারি অথবা বিভিন্ন কোশ্চেন থাকে, ওই এক্সারসাইজগুলো ভালোভাবে সলভ করতে হবে, ঠিক আছে। আর নাম্বার 4-এ গিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে পোয়েমসগুলা খুব ডিপলি পড়ার দরকার নাই, পোয়েমসগুলা সম্পর্কে একটু ধারণা রাখা, ঠিক আছে। কে লিখছে, এটার সামারি, পোয়েমসের তোমাদের থিম তো লাগে, তাই না, এইচএসসিতে আসে, থিমটা শেখা, সামারিটা শেখা, ঠিক আছে। দ্যাটস এনাফ অ্যান্ড মোর দেন এনাফ, ঠিক আছে, এতটুকু শিখলে। আর এই ক্ষেত্রে তোমরা হচ্ছে এখন যখন প্রিপারেশনটা নিচ্ছ তখন একটু যেমন পোয়েমসের ক্ষেত্রে দেখো থিম এখনও লাগবে তখনও লাগবে, তাই না। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ এখনও লাগবে তখনও লাগবে, ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম আসে এখনও লাগবে তখনও লাগবে। তাহলে এই যেগুলো মিলে এগুলোতে বেশি গুরুত্ব দাও এখন, ঠিক আছে, এগুলো ভালোভাবে গুরুত্ব দাও। আর তোমরা কেউ কেউ আমাদেরকে জিজ্ঞেস করেছো যে টেক্সটের জন্য আসলে কোন বইটা আমরা পড়বো অ্যাডমিশনের জন্য এগিয়ে থাকার জন্য। তো যেটা আমরা সবসময় বলি, ঠিক আছে, আমরা সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের বিবেচনায় আমার মনে হয় যেটা সেটা হচ্ছে টেক্সট প্যানাশিয়ার ভিন্ন অন্য কোনো বই পড়ার দরকার নাই, দ্যাটস মোর দ্যান এনাফ, ঠিক আছে। আমরা যদি এইটা অ্যাডমিশন টেস্টের জন্য পড়তে পারি তাহলে এনাফ অ্যান্ড মোর দ্যান এনাফ, এর বাইরে আর অন্য কোনো চিন্তা করার দরকার নাই, ঠিক আছে, এটা পড়লেই হবে। সো আশা করি আমি আজকে তোমাদের যেই মেসেজগুলো দেওয়ার উদ্দেশ্য ছিল সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে করতে পারো, ঠিক আছে। আমি পুরো ক্লাসটা আবার একটু সামারাইজ করতেছি। আমাদের আজকের ক্লাসটায় আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা টেক্সটের গুরুত্বটা বোঝার চেষ্টা করেছি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলে টেক্সটের গুরুত্বটা কীরকম। আমরা দেখেছি যে এমসিকিউতে প্রচুর কোশ্চেন আসতেছে টেক্সট থেকে, এবং সেই ক্ষেত্রে তোমাদের বলেছি যে এমসিকিউর কোশ্চেনগুলো 3 ক্যাটাগরি আসতেছে, ভোকাবুলারি, গ্রামার এবং কি ইনফরমেশন বেসড। তারপর আমরা দেখেছি রিটেন কোশ্চেন প্রায় পুরোটাই ঢাকা ইউনিভার্সিটির পুরোটাই টেক্সট থেকে, মোর দ্যান 80%। এবং জগন্নাথ ইউনিভার্সিটি যেটা এই বছর শুরু করেছে সেটাতে দেখেছি আমরা 4 মার্কের কোশ্চেন, শর্ট কোশ্চেন থাকতেছে টেক্সট থেকে হুবহু। বাট জগন্নাথ ইউনিভার্সিটিতে আসলে কোনো আলটিমেট এন্ডে আসা যাবে না, কারণ 1 বছর কোশ্চেন করছে, তো আরও 1-2 বছর গেলে আমরা আসলে সিদ্ধান্তে আসতে পারবো যাতে তারা প্রতি বছরই টেক্সট থেকে কি 4 মার্কের কোশ্চেন রাখবে নাকি এটা বাড়বে কমবে। এবং আমার ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, কমার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই বাড়বে, ঠিক আছে। আর যেটা বলেছি সেটা হচ্ছে যে যদিও এখন পর্যন্ত রিটেন দাবি আর জগন্নাথে চালু হয়েছে, বাট এটা এমনও হতে পারে তোমাদের বেলায় আরও কয়েকটা ইউনিভার্সিটি হয়তো রিটেন চালু করে দিতে পারে, ঠিক আছে। সো জনি বর্মন কোশ্চেন করছে, হ্যাঁ আপনার অ্যাডমিশনের সময় ইংরেজি প্রথম পত্রের জন্য কোনো বই পড়ান, শিট দেন নাকি টেক্সট প্যানাশিয়া, কোনটা? ফোকাস থেকে, ফোকাসের লেকচার শিট তো থাকেই, ঠিক আছে, ফোকাসে যারা ফোকাসের সাথে যারা থাকবে ফোকাসের লেকচার শিট তো থাকবেই। লেকচার শিটের বাইরে যদি হচ্ছে তোমরা আসলে কোনো বই তোমাদের কালেকশনে রাখতে চাও টেক্সট বই ভালোভাবে পড়ার জন্য, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি যেটা সেটা হচ্ছে টেক্সট প্যানাশিয়া এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে। এর বাইরে আসলে দরকার নাই। একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে অনেক বেশি বই সংগ্রহে রেখে লাভ নাই যদি তুমি না পড়ো, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস এখানে শেষ করব। আল্লাহ চাইলে আবার তোমাদের সাথে নিশ্চয়ই অন্য কোনো ক্লাসে দেখা হবে। ইনশাল্লাহ তোমাদের এইচএসসি পরীক্ষা ভালো হবে এবং মূল যাত্রা যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন, সেখানেও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ইনশাল্লাহ ফোকাসের সাথে পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।